ঠিক আছে, ব্রিফ হবে লোগো ডিজাইন নিয়ে। হিস্টোরি অফ লোগো, কবে থেকে লোগো আসছে কি মনে হয়? লোগো ব্যবহৃত হওয়া শুরু হয়েছে কবে থেকে? কম্পিউটার আবিষ্কার হওয়ার পরে। কম্পিউটার আবিষ্কার হওয়ার পরে, পণ্যের বিপণনের পরে থেকে, পণ্য বিপণনের পর থেকে, বা ওই প্রয়োজনীয় মানুষ প্রয়োজনীয় একটা পণ্য বা একটা কোম্পানি হবে, তারপর থেকে মানে লোগোর বিষয়টা আসবে যে না আমার কোম্পানির একটা লোগো হবে, তার কোম্পানির একটা আলাদা লোগো হবে, কোম্পানির পরিচিতি, কোম্পানির পরিচিতির জন্য লোগো। তাহলে কি পণ্য মানে বাজারজাতকরণ যবে থেকে শুরু হচ্ছে, যে মার্কেটিং এর বিষয়টা, বা কম্পিউটার যবে থেকে তৈরি হলো, যে গ্রাফিক্সটা যবে থেকে তৈরি হলো, তারপর থেকে লোগোর বিষয়টা আসছে, তাই তো? এটা কত সন থেকে, এটা কি জানা? হ্যাঁ, দেখি কত সন থেকে হিস্টোরি কিছু পাই কিনা। when logo first use, প্রথম লোগো কবে ইউজ হয়েছিল? আদিকালের যুগে। পণ্য বিপণনের পর থেকে, না, কম্পিউটার আসার পর থেকে, না। কবে থেকে? সেই আদিকাল থেকেই লোগো বিষয়টা চলে আসছিল। হয়তোবা তখন এটার নাম ছিল না লোগো, বাট এটা একটা লোগো, ঠিক আছে? তখন জাতি ভেদে, বর্ণ ভেদে, গোত্র ভেদে, এইটা ভেদে মানে সবাই একটা প্রতীক ব্যবহার করতো, তাই না? সেটা কিন্তু এখনকার ভাষায় সেটা হচ্ছে একটা লোগো, ঠিক আছে? সে আদিম কালের মানুষরা ছবি আঁকতো, এটা করতো সেটা করতো, তাই না? তাদের অনেক কিছু সিম্বল দিয়ে তারা, তখন তো ভাষা ছিল না, ল্যাঙ্গুয়েজ ছিল না, বর্ণমালা ছিল না, তাই না? সেই বর্ণ আবিষ্কারের আগেও লোগোর আবিষ্কার। অ্যালফাবেট যেটা আমরা ইংলিশ বলেন, বাংলা বলেন, আরবি বলেন, যে লেটার চিহ্ন গুলো হিসেবে আর কি, হ্যাঁ চিহ্ন হ্যাঁ, হিসেবে তারা- চিহ্ন হিসেবে এটা কি লোগোর কাজ করছে তখন, ঠিক আছে? এগুলোকে একটা প্রতীক হিসেবে মানে লোগো হিসেবে সেগুলো ইউজ হচ্ছে, তাই না? তাহলে ওটা আইডেন্টিটি হিসেবে ইউজ হচ্ছে। এই চিহ্নটা দেখলে সে বুঝবে যে এই বর্ণের, এই গোত্রের লোক, এটা ওই সমাজের, ওই 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 এলাকার, ওইখানকার থাকে, ঠিক আছে? ওই গোত্র হিসেবে পরিচিতি পেত এগুলো। কিন্তু দেখা যাচ্ছে যে সেই মানে বিজনেস পারপোজ শুরু হওয়ার পর থেকে, বা কম্পিউটার গ্রাফিক্স আসার পর থেকে লোগো না, তারও অনেক আগে থেকে লোগোর প্রচলনটা, বা সিম্বলের প্রচলনটা, বা প্রতীকের প্রচলনটা, যেটার মেইন লোগোর ব্যাখ্যা, সেটা আরো অনেক আগে থেকেই চলে আসছে, যেটার বর্তমানে আধুনিক নাম লোগো, বা আধুনিক আইডেন্টিটি হচ্ছে লোগো হিসেবে নাম এখন আসলো। হু ইনভেন্ট লোগো ডিজাইন, লোগো ডিজাইনটা কে প্রথম তৈরি করলো? এই ভদ্রলোক, যার নাম মিল্টন গ্লাসার। সে হচ্ছে আমেরিকান গ্রাফিক ডিজাইনার। তার জন্ম হচ্ছে 1929 সালের তার জন্ম। আর সে ফার্স্ট লোগোটা তৈরি করলো আই লাভ এনওয়াই লোগো, ঠিক আছে? এই লোগোটা সে ফার্স্ট তৈরি করলো কত সালে? 1977 সালে। তাহলে লোগো বিষয়টা ফার্স্ট ইনভেন্ট করেছে, আবিষ্কার করেছে, ডিসকভার করেছে এই জেন্টলম্যান, ঠিক আছে? প্রথম লোগো, পৃথিবীর প্রথম লোগোটা উনি তৈরি করেছে। লোগোটার নাম ছিল আই লাভ নিউ ইয়র্ক লোগো। নিউ ইয়র্কের প্রথম লোগো, মানে তিনি প্রথম লোগোটা তৈরি হয়েছে। কত সালে তৈরি হয়েছে? 1977 সালে। তাহলে উনি হচ্ছে কি লোগোর জনক, প্রথম লোগোটা উনিই তৈরি করেছে, তাই না? তারপর থেকে আসলে যে না লোগো, তাহলে কি একটা কোম্পানির একটা লোগো লাগে, বা একটা দেশের একটা লোগো লাগে, বা একটা ইসের একটা লোগো লাগে, ঠিক আছে? ওয়েল, তাই না? এই যে উনি হচ্ছে ভদ্রলোক, তার লোগোটা ছিল এমন রেজিস্টার্ড করা, ঠিক আছে? তারপরে আমেরিকা তাকে ফার্স্ট লোগো ডিজাইনার বা ফার্স্ট গ্রাফিক ডিজাইনার হিসেবে তাকে স্বীকৃতি দিয়েছে, যে হ্যাঁ, হি ইজ দ্য ফার্স্ট লোগো ডিজাইনার, হি ইজ দ্য ফার্স্ট গ্রাফিক ডিজাইনার, ঠিক আছে? নিচে যে হাতটা দেয় এটা রেজিস্টার্ড করা, মানে এই লোগোর রেজিস্ট্রেশন আছে, তাই না? গভর্নমেন্ট এটাকে রেজিস্টার করেছে, এটাকে আর কেউ ইউজ করতে পারবে না। এই বিষয়টা রেজিস্টার করা, রেজিস্টার মার্ক করা। তো আমরাও লোগো তৈরি করলে কি করতে হয়? রেজিস্ট্রেশন করে নিতে হয়, আদারওয়াইজ আপনার লোগোটা আরেকজন নিয়ে নিতে পারবে, ইউজ করতে পারবে, আপনি কিছু বলতে পারবেন না, ঠিক আছে? কোম্পানির যে হ্যাঁ, এটা সব গভর্নমেন্টের খাতায় রেজিস্ট্রেশন হতে হয়, আদারওয়াইজ আপনি আপনার কোম্পানির জন্য লোগো তৈরি করেছেন, সাপোজ হ্যাঁ, আপনি আপনার কোম্পানির জন্য একটা লোগো তৈরি করেছেন, এবার কি আপনার 10 বছর ধরে আপনার কোম্পানিটা চললো, হ্যাঁ, আরো বেশি সময় ধরে চললো, এবার কি আপনার লোগোটা
করেছেন ঠিক আছে, ইউজ করছেন ঠিক আছে, আপনার লোগো হিসেবে আপনি অনেক স্বনামধন্য হয়ে গিয়েছেন আপনার বিজনেস এস্টাবলিশ করে, বাট আপনার লোগো রেজিস্ট্রেশন করা নাই। এবার আমি কি করলাম, আপনার লোগোটা আমি নিয়ে আরেকটা বিজনেস ফার্ম খুলে ফেললাম, তাই না? আপনার নামটা আমি নিয়ে, আপনার লোগোটা আমি নিয়ে আরেকটা বিজনেস ফার্ম করে ফেললাম একটু দূরে গিয়ে অন্য কোথাও গিয়ে, ঠিক আছে? পরে আপনি দেখবেন আর আমার নামে তো সে আরেকটা বিজনেস দিয়ে আবার এটার সুনামি করতে যাচ্ছে, তখন কি আপনি আমার যে গভর্নমেন্টকে যে মামলা করবেন, সে মামলা নিবে না যদি আপনার লোগোটা করা না থাকে, রেজিস্ট্রেশন করা না থাকে, ঠিক আছে? আমি কি করলাম, আপনার নামে লোগো নিয়ে আমি রেজিস্ট্রেশন করে ফেললাম, আমি অ্যাপ্রুভাল পেয়ে যাব, আপনি মামলা খাবেন। কারণ কি আপনার লোগো ঠিক আছে, আপনি গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছেন না, গভর্নমেন্টকে ওটা রেজিস্ট্রি করাননি, ট্রেডমার্ক করিয়ে নেননি, লোগোটা কপিরাইট করিয়ে নেননি, গভর্নমেন্টের খাতায় নাই আপনার এই লোগোটা রেজিস্ট্রেশন করা, আপনার রেজিস্ট্রেশন করে রেজিস্ট্রেশন নাম্বার দিবে, রেজিস্ট্রেশন ট্রেডমার্ক দিবে, তাই না? সেই পেপারস আপনার কাছে নাই, তাহলে ওই পেপার যার কাছে আছে সেই লোগো তার, ঠিক আছে? ওয়েল, এবার আসি হোয়াট ইজ লোগো ডিজাইন। লোগো ডিজাইনটা কি? দ্য আর্ট অফ ভিজুয়াল আইডেন্টিটি। সহজ ভাষায় বলতে গেলে লোগো ডিজাইন কি? লোগো বলতে কি বুঝেন? একটা আইডেন্টিটি, কি একটা কোম্পানির একটা আইডেন্টিটি। শুধু কি কোম্পানির আইডেন্টিটি হবে? যে কোনো জিনিসের একটা প্রতীক হিসেবে, একটা পরিচিতি হিসেবে। প্রোডাক্ট আইডেন্টিটি বা কোম্পানির আইডেন্টিটি একই কথা। কোম্পানি ছাড়া কি লোগো হয়? ইন্ডিভিজুয়াল লোগো হয়? হয়, ইন্ডিভিজুয়াল লোগো হয়। সাপোজ আপনি ডিজাইনার বা আপনি ফটোগ্রাফার, ঠিক আছে, বা আপনি সিঙ্গার, তাই না? আপনার কি নাই, কোনো আপনি ফটোগ্রাফি করেন, আপনার কোনো ফার্ম নাই, কোনো ইনস্টিটিউটে কোনো অফিস নাই, ঠিক আছে, বাট আপনি খুব ভালো একজন ফটোগ্রাফার, আপনার বিভিন্ন জায়গা থেকে কল আসে ইভেন্ট করার জন্য, ফটোগ্রাফিতে ফটোগ্রাফি করার জন্য, তাহলে কি করতে পারেন, আপনার একটা বিজনেস কার্ড দরকার, আপনার একটা লোগো দরকার তখন, তাই না? আপনার পরিচিতিটা তুলে ধরার জন্য আপনি ফটোগ্রাফি করছেন, প্রত্যেকটা ফটোগ্রাফিতে আপনার একটা লোগো ওয়াটারমার্ক হিসেবে যাবে, তাই না? হ্যাঁ, এটা দেখলেই বোঝা যাবে এটা আমার ফটোগ্রাফি। তাহলে কি একটা ব্যক্তি বা একটা প্রতিষ্ঠান দুজনেরই, এই ব্যক্তির জন্য লোগো হতে পারে, প্রয়োজন হতে পারে, প্রতিষ্ঠানের জন্য একটা লোগো প্রয়োজন হতে পারে। তো লোগোটা কি? ওই ব্যক্তি বা ওই প্রতিষ্ঠানের আইডেন্টিটি, তাই না? আমি রকি ডিজাইনার, তাহলে আমার একটা জাস্ট লোগো আছে, তাই না? ওই লোগোটার মধ্যে সেটা টাইপোগ্রাফি লোগো হতে পারে, সিম্বলিক লোগো হতে পারে। মানে টাইপোগ্রাফি বলতে ওই লিখার মাধ্যমে রকি ডিজাইনার লিখলাম ওইটাই, বা রকি ফটোগ্রাফার, বা আমার একটা নাম দিলাম, আমি আমার হিসেবে একটা নাম দিলাম, তাই না? এই নামটা মানে আমার লোগো, বা আমি একটা সিম্বল আঁকলাম, ঠিক আছে? তাহলে কি হবে, ওই লোগোটাই যখন আমি জায়গায় জায়গায় ইউজ করব, তাহলে আর আমার নাম লাগবে না, লোগোটা যখন পরিচিতি পাবে, তাই না? আপনারা সবাই দেখবেন বা সবাই জানবে যে হ্যাঁ এটা তার লোগো, তাই না? তখন আর আমার নাম ছাড়া বা আমার ছবি ছাড়া আমার সেই লোগোটা দেখলেই বুঝবে যে এটা তো তার কাজ। আমার কোনো একটা আর্ট, কোনো একটা ডিজাইন, জাস্ট আমি নিচের উপরে আমি ওই লোগোটা আমার দিয়ে দিলাম, ওটা দেখা মানেই বোঝা যাচ্ছে যে এটা আমি করেছি, তাই না? হ্যাঁ, যে কোনো ডিজাইন, যে কোনো পেপার, ওখানে ওই সিলটা থাকা মানেই, এখন একটা পেপার নিয়ে আসলাম, এখানে ক্রিয়েটিভিটির জল ছাপ আছে, মানে এটা কার কাজ? এটা ক্রিয়েটিভিটির কাজ। তার মানে যেখানে এই লোগোটা আছে, তাই না? তাহলে এখানে ক্রিয়েটিভিটি ইনস্টিটিউট লেখা নাই বোধহয়, আছে কি? ক্রিয়েটিভিটি ইনস্টিটিউট লেখা নাই, তারপর আপনি বুঝবেন যে না, এটা কে দিয়েছে? ক্রিয়েটিভিটি দিয়েছে। এটা না থাকা মানে এটা কাপ থেকে আসলো, কোনো হদিস নাই এটা, ঠিক আছে? তাহলে একটা পেপারে ক্রিয়েটিভিটি সিল আছে মানে ওটাতে কিছু লেখা মানে এটা ক্রিয়েটিভিটি করা কাজ, এটা ক্রিয়েটিভিটি পেপার, এটা, তাই না? তাহলে এটা দিয়ে ওই লোগোটা দেখলে বোঝা যায় এটা কার, এটা তার কাজ, এটা ওর আইডেন্টিটি। এই হচ্ছে লোগো ডিজাইন। বেসিক টাইপস অফ লোগোস। হাউ দ্য লোগো উইল লুক অন প্রোডাক্ট, হাউ ইট উইল, এটা প্রোডাক্টে কেমন হবে এবং দেখতে কেমন দেখা যাবে, ঠিক আছে? হাউ ইট উইল অ্যাপিয়ার অন অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং ম্যাটেরিয়ালস। হোয়াট আই মেক সিম্বল অর টাইপোগ্রাফিক, আপনি এগুলো দেখে মানে টাইপোগ্রাফিক লোগো করবেন নাকি সিম্বলিক লোগো করবেন? অনেক সময় ক্লায়েন্ট বলেও দেয় যে এটা টাইপোগ্রাফি লোগো হবে বা সিম্বলিক লোগো হবে, এগুলো কি একটু পরে বোঝাচ্ছি। লোগো কালার অ্যান্ড শেপ মাস্ট বি ইউনিক, নো কপি অর পেস্ট। লোগোর কালারটা অথবা শেপটা, যে লোগো আপনি তৈরি করবেন সেটার কালার বা শেপ মানে কোনো কপি পেস্ট করা যাবে না, ঠিক আছে? আরেকজনটা দেখে কপি পেস্ট করা যাবে না, অবিকল করা যাবে না। হাউ আই জেনারেট এ কনসেপ্ট, কিভাবে লোগো তৈরি করতে গেলে একটা কনসেপ্ট জেনারেট করবেন, মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। একটা লোগো তৈরি করতে গেলে কিভাবে কনসেপ্ট জেনারেট করবেন। সাপোজ আজকে একটা টাস্ক দিয়েছি যে এই সেই দিয়ে লোগো তৈরি করেন, বোনস, স্টেপ, ওয়াটারমার্ক, ওয়াটার ড্রপ, পিজা, হ্যাঁ, সাপোজ একটা কাজ দিলাম যে এটা নিয়ে লোগো তৈরি করেন। এবার কনসেপ্টটা আসবে কোথা থেকে, লোগোটা কিভাবে হবে, কিভাবে আসবে কনসেপ্টটা মাথায়? নামটা দেখো। হ্যাঁ, যেমন সাপোজ আজকের ক্লাসের পর বাসায় যে লোগো তৈরির কাজ করবেন, ঠিক আছে? তাহলে মার্কেট প্লেস থেকে করেন আর নিজে থেকেই করেন, লোগোর কনসেপ্টটা কিভাবে পাবেন? নামটা দাও। হ্যাঁ, কিওয়ার্ড দিয়ে সার্চ করতে হবে, যেমন কি ট্রাই টু সার্চ কিওয়ার্ড, হ্যাঁ, যে কিওয়ার্ড সেটাতে সার্চ করেন। এবং ক্লায়েন্ট আপনাকে কাজ দিল
যে পিজা লোগো তো করে দিতে হবে, তাই না? বা ওয়াটার ড্রপ লোগো তৈরি করে দিতে হবে, বা এটা সেটা, তাই না? হেলথ রিলেটেড কোনো লোগো তৈরি করে দিতে হবে, জিম রিলেটেড কোনো লোগো তৈরি করে দিতে হবে, তাই না? তাহলে তার কিওয়ার্ড যেটা সেটা দিয়ে সার্চ করতে হবে। কোথায় সার্চ করতে হবে? গুগলে বা আদার্স মার্কেট প্লেস গুলো যেখানে লোগো আছে সেই মার্কেট প্লেস গুলোতে গিয়ে সেই কিওয়ার্ডটা লিখে সার্চ করেন। কারণ লোগো তো অনেক ধরনের লোগো হয়, তাই না? যেই লোগোর কাজ আপনি পেয়েছেন সেই লোগো লিখে সার্চ করলে না ওই রিলেটেড কিছু দেখতে পারবেন। আদার্স অন্য কিছু লিখে শুধু লোগো লিখে সার্চ করলে কি আসবে? কত কিছু তো চলে আসবে। তাহলে কি কিওয়ার্ড আপনার কোনটা শব্দ দিয়ে আপনার লোগোতে আছে সেটা লিখে লোগো লিখে সার্চ দেন, তাহলে ওই রিলেটেড লোগো চলে আসবে। এবার ওখান থেকে যে কোনো একটা দেখে মুভ করে ফেলবেন, তাই তো? না না, ওটা জাস্ট একটা দেখার জন্য, হ্যাঁ, তার একটা কনসেপ্ট নেওয়ার জন্য। তারপর সিলেক্ট সাম কনসেপ্ট, ওখান থেকে কিছু বিষয় আপনি ধরে নেন বা দেখে নেন বা সেভ করে নেন যে এই বিষয়টা আমার কাছে ভালো লাগছে। তারপর স্কেচ অ্যান্ড ইলাস্ট্রেশন, ওখান থেকে দেখে স্কেচ করে, মানে কি ওটা হুবহু স্কেচ করা না তো, তাই না? ওখান থেকে মানে আপনি রাফ একটা স্কেচ করেন, 4-5টা কনসেপ্ট দেখে এবার একটা স্কেচ করেন যে কিভাবে এটাকে মানে ডিফারেন্ট একটা কিছু তৈরি করা যায়। ওইভাবে করেছে, তাহলে আমি ডিফারেন্ট একটা কনসেপ্টে চলে যান, তাই না? দেখে তারপর একটা স্কেচ করে এটাকে ইলাস্ট্রেশন করেন, এভাবে কনসেপ্টটা বের করে নিয়ে আসতে হয়। যেমন এই যে কিছু স্যাম্পল দেখেন লোগোর, ঠিক আছে? ফার্স্টে দেখে স্কেচ করে তারপর যদি করেন বিষয়টা ভালো হবে। মোস্ট ইম্পর্টেন্ট টিপস অফ লোগো কনসেপ্ট, লোগো তৈরি করতে গিয়ে সবচেয়ে মানে বড় একটা ইম্পর্টেন্ট টিপস যেটা দিচ্ছি সেটা হচ্ছে 99 লোগো কন্টেস্ট, দেন গ্রাফিক ডিজাইনার কন্টেন্ট করবেন। যেমন কি করবেন, লোগোতে ভালো করতে হলে লোগো তো আর যেমন ক্লাসে করে দেখানো হবে না, আর ক্লাসে করে দেখানোর মতো কিছু না। লোগো মানে ডিফারেন্ট একটা বিষয়, তাই না? ছোট্ট একটা ফটো একটা লোগো হতে পারে, আবার বিরাট একটা কিছু একটা লোগো হতে পারে। এটা কিভাবে করবেন? আপনার আইডিয়া থেকে আপনি করবেন। আপনি অনেক ধরনের শেপ ইউজ করে শিখেছেন, অনেক ধরনের টুলস ইউজ করে শিখেছেন, পাথ ফাইন্ডার শিখেছেন, এটা শিখেছেন, সেটা শিখেছেন। এবার কি দিয়ে কি হবে করে লোগো হবে এটা আপনার কাছে আছে, ঠিক আছে? তাহলে বাট বিষয়টা হচ্ছে কনসেপ্ট বের করা, আর মানে এটাকে কিভাবে করতে হবে এই বিষয়গুলো একটু বুঝে নেওয়া। তো লোগোর জন্য যেটা করবেন, লোগো শেখাটা মানে খুব বড় একটা বিষয়, খুব ছোট্ট একটা কাজ বাট মানে অনেক বড় একটা বিষয়, ঠিক আছে? ইলাস্ট্রেশনের ভিতরে লোগোটা খুব বেশি। যেমন গ্রাফিক রিভারেই দেখেন, একটা বিজনেস কার্ড করবেন কত ডলারে অ্যাপ্রুভ হচ্ছে বা সেল হচ্ছে? $5 বা $6। একটা ব্রোশিয়ার করবেন কয় ডলার? ট্রাইফল ব্রোশিয়ার করবেন $12। তারপরে আদার্স একটা লিফলেট করলেন কত ডলার? $6 বা $7 এমনটাই, তাই না? আদার্স আর কি কি কাজ আছে? ওয়েব টেমপ্লেট কত ডলারে সেল হয় সেখানে? 60-65, সেটা আরো আরো বড় কাজ। তাহলে এই ছোটখাটো কাজগুলোর মধ্যে লোগো ডিজাইনটা $29 সেল হচ্ছে। একটা লোগো যদি সেখানে ডিজাইন করে সাবমিট করতে পারেন $29, দেখা যাচ্ছে একটা বিজনেস কার্ড থেকে কম সময় লাগে একটা লোগো করতে, একটা ট্রাইপড বসিয়ার থেকে কম সময় লাগে একটা লোগো করতে, বাট তার থেকে কত গুণ দাম বেশি। আপনার 5-6-30 5টা বিজনেস কার্ড সেল হতে হলে যে টাকাটা পাবেন, একটা লোগো এক সেল হলে আপনি সেই টাকাটা পেয়ে যাবেন, ঠিক আছে? একবার সেল হলে সেই টাকাটা পেয়ে যাবেন। ছোট্ট একটা কাজ বাট অনেক বড় একটা বিষয়, ঠিক আছে? তাহলে এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। কি করবেন এটা শিখতে হলে যেটা করতে হবে, যে টিপসটা সেটা নিয়ে যান। 99-এ অনেক লোগোর কন্টেস্ট আছে, 100-র উপরেও থাকে, ঠিক আছে? বিজনেস কার্ডে যে দেখবেন কন্টেস্ট কম, সেটা ব্যানারে গিয়ে দেখবেন কন্টেস্ট কম, বাট লোগো ডিজাইনে গিয়ে দেখেন অনেক কন্টেস্ট আছে, ঠিক আছে? তাহলে সেখানে কন্টেস্টগুলোতে অ্যাটেন্ড করেন, তাই না? কন্টেস্টগুলোতে অ্যাটেন্ড করেন, ডিজাইন সাবমিট করেন না করেন, কন্টেস্টগুলোতে দেখার জন্য শেখার জন্য অ্যাটেন্ড করেন। কারণ এই যে ডিজাইন সাবমিট করতে গিয়ে তো বললামই কি হবে, যদি কিনা ভালো না হয় তাহলে কিন্তু আবার খবর আছে, তাহলে হ্যাঁ আবার এখন ক্লোজ করে দিবি। তাহলে আপনার ডিজাইনটা ততটুকু ইমপ্রুভ না করে, মানে মিনিমাম ইমপ্রুভমেন্ট না করে ওখানে ডিজাইন সাবমিট না করাটাই ভালো, কারণ যেহেতু এই বিষয়টা এখন চলে আসছে। তাহলে কি করেন, শেখার জন্য হলেও বিভিন্ন লোগো কন্টেস্টগুলোতে অ্যাটেন্ড করেন, এবং প্রত্যেকটা কন্টেস্ট দেখেন, প্রতিদিন একটা করে লোগো কন্টেস্ট হলেও ওয়াচ করেন, তাই না? প্রতিদিন একটা করে লোগো কন্টেস্ট হলেও দেখেন যে তার ব্রিফ কি ছিল, ব্রিফ করে ডিজাইনাররা কি ডিজাইন দিচ্ছে সেখানে, ঠিক আছে? সেগুলো দেখেন এবং সেভ করেন। গুগল থেকে সেভ না, গুগল থেকে কনসেপ্ট নেওয়া না, ক্যাটাগরি ওয়াইজ কিওয়ার্ড সার্চ করে যে হ্যাঁ এটা কিসের লোগো, এটা হেলথ রিলেটেড লোগো, এটা এই রিলেটেড লোগো, এটা কর্পোরেট রিলেটেড লোগো, ওই তার ব্রিফটা পড়ে দেখে এবার কারা লোগো ডিজাইন দিচ্ছে, সবারটা না, যারা স্টার পাচ্ছে 4 স্টার বা 5 স্টার পাচ্ছে তাদের ডিজাইনগুলো দেখে দেখে সেভ করে রাখে নাম দিয়ে দিয়ে, যেটা এই রিলেটেড লোগো, ঠিক আছে? এতে করে ওই দেখা থেকে অনেক কিছু শিখতে পারবেন,
ঠিক আছে, যখন আপনার কাছে একটা হিউজ কালেকশন, আপনার ভালো, এগুলো হচ্ছে ভালো কালেকশন, গুগল থেকে কখনো মানে বেটারটা পাবেন না, বেস্টটা পাবেন না, লেটেস্টটা পাবেন না। তাহলে পেতে হলে ওইভাবে সার্চ করে খুঁজে বের করতে হবে। এই মার্কেট প্লেস গুলো থেকে মানে আজকের কাজটা পাবেন আপনি, তাই না? যেটা আজকে করলো, আজকে যেটা ক্লায়েন্ট পছন্দ করছে, আজকে যেটা স্টার পাচ্ছে, আজকে যেটা উইন করছে, মানে এইটাই লেটেস্ট, আজকেরটাই তো সবচেয়ে বেশি লেটেস্ট নাকি? এখান থেকে আজকের কাজটা, প্রেজেন্ট কাজটা আপনি পাচ্ছেন। এখান থেকে ভালো একটা কালেকশন আপনার করতে হবে ক্যাটাগরি ওয়াইজ দেখে দেখে, যেটা আপনার কাজে দিবে আপনার কাজ করার ক্ষেত্রে, তাই না? সাপোজ আপনার ফুড রিলেটেড যত লোগো আছে আপনি একটা আলাদা ফোল্ডার করে ফেলেন, হেলথ রিলেটেড কিছু লোগো আছে, কোম্পানি রিলেটেড, লেটার রিলেটেড, তাই না? ক্যাটাগরি ওয়াইজ এগুলো দেখে দেখে সেভ করেন, যেগুলো পরবর্তীতে আপনার একটা কাজ করতে গিয়ে হেল্প করবে। যেটা হচ্ছে আপনি ক্লায়েন্টের জন্য কাজ করতে গেলে এখান থেকে হেল্প নিতে পারেন। আবার আপনি যখন মানে ক্লায়েন্ট ছাড়া কাজ করবেন, কন্টেন্ট ছাড়া, যেমন কিসের জন্য, রিসেলেবল মার্কেটপ্লেসের জন্য, হয়তো বা গ্রাফিক রিভার বা ক্রিয়েটিভ ডিভাইজার, এগুলোর জন্য যখন একটা লোগো তৈরি করবেন তখন তো আর কোনো ব্রিফ থাকে না, তখন কি হয়, নিজে থেকে একটা বিষয় তৈরি করে সেখানে সাবমিট করতে হয়। সাপোজ লোগো তৈরি করতে যাবেন, এবার কি করবেন, কি বিষয় নিয়ে আগাবেন, কি লোগো তৈরি করবেন সেটা আগে চিন্তা করতে হবে, কি রিলেটেড লোগো তৈরি করবেন। ঠিক আছে, সাপোজ আপনি ফুড রিলেটেড লোগো তৈরি করবেন, এবার ফুড তো অনেক ফুড আছে, তাই না? ফুডের ভিতরে এবার কোথায় যাবেন, মানে রেস্টুরেন্ট টাইপে যাবেন না কিসে যাবেন, মানে ওই বিষয়টা আপনি কি করবেন আপনার বের করতে হবে। সাপোজ পিজা নিয়ে একটা লোগো তৈরি করবেন, এখন কি করবেন, কিভাবে পিজা লোগো বানাবেন বলেন? খাতায় যেভাবে এঁকেছেন এভাবে এঁকে ফেলবেন খাতাতে, কম্পিউটারে, তাহলে কি করবেন, কোথায় সার্চ করবেন? 99 এ সার্চ করে এভাবে পাওয়া যাবে না। গুগলে যে সার্চ করে গুগলে তো সার্চ করতে কখনোই বলি না, গুগলে কখনোই কোনো কিছু সার্চ করতে বলছি আমি না। তাহলে কি, যে মার্কেট প্লেসের জন্য কাজ করছেন কোথায় দিবেন, সাপোজ গ্রাফিক রিভারে দিবেন। ঠিক আছে, তাহলে গ্রাফিক রিভারে গিয়ে লোগো লিখে, মানে লোগোর ক্যাটাগরি আছে, লোগোতে যান, লোগোতে গিয়ে সার্চ বক্সে ফুডে যান, ক্যাটাগরি ফুডে যান, ফুডে গিয়ে আপনার আলাদা ক্যাটাগরি আছে কি, পিজা, পিজা লিখেন, পিজা লোগো লিখে সার্চ বক্সে পিজা লোগো লিখে সার্চ করেন, দেখেন পিজা নিয়ে তাদের কাছে যা যা লোগো ছিল সব চলে আসবে, তাই না? যে যে পিজা কিওয়ার্ড দিয়েছে, যার যার লোগোতে ট্যাগস করেছে তাদের লোগো গুলো সব চলে আসবে। এবার আপনি দেখলেন যে প্রায় 50-60টা বা 100টা লোগো আছে। এবার কি করতে হবে, সব কটা লোগো আপনার দেখতে হবে। কেন দেখতে হবে? কনসেপ্ট নেওয়ার জন্য, কনসেপ্ট নেওয়ার জন্য তো বটেই, আরেকটা বিষয় দেখতে হবে, কেন, যে আপনি যেটা তৈরি করতে যাচ্ছেন অলরেডি সেটা সেখানে আছে কিনা, ডিফারেন্ট কিছু তৈরি করতে হবে। আপনি যেটা তৈরি করতে যাচ্ছেন সেটা সেখানে আছে কিনা, যদি থাকে আপনারটা যতই ভালো হোক, যতই ফাইল মেনটেন করে করেন, যতই মানে পাথ মেনটেন করে করেন, সেটা নেবে না। তাহলে কি করতে হবে, যে কোনো একটা লোগো তৈরি করতে হলে আপনাকে ফার্স্ট কি করতে হবে, আপনার কনসেপ্টটা নেয়ার আগেই অ্যাটলিস্ট যে মার্কেট প্লেসে দিলেন সেই মার্কেট প্লেসটা ঘুরে দেখতে হবে যে ওই রিলেটেড কি কি লোগো আছে, ওই রিলেটেড কি কি লোগো আছে এটাকে ঘুরে দেখতে হবে। আপনি কি করলেন, খুব সুন্দর একটা কনসেপ্ট মাথায় আসলো, এই কেউ ফেললেন, স্কেচ করলেন বা খাতায় আঁকলেন, কমপ্লিট করে ফেললেন, কমপ্লিট করে করার পরে এবার আপনি গেলেন, তাহলে দেখি একটু ওখানে কি কি আছে, আপনি যে দেখছেন যে রিলেটেড কিছু আছে, পুরো 100% তো মিলবেই না কখনো, তাই না? মানে আপনি নিজে থেকে এটা করেছেন, বাট সেম ক্যাটাগরি কিছু একটা আছে, হ্যাঁ, 19-20 একটা কিছু আছে, 19-20 হলেও কিন্তু নিবে না, তাই না? 19-20 হলেও সেটা হয়তো বা কোনো ক্লায়েন্ট নিয়ে নিবে, বাট ওই মার্কেট প্লেসের জন্য যেহেতু করছে সে আর সেটা নিবে না, কারণ ওই ধরনের একটা ভালো কাজ আছে অলরেডি। আপনি ডিফারেন্ট কিছু যদি করতে পারেন তাহলে নিবে। তার জন্য যেই ক্যাটাগরির কাজ করবেন, স্পেসিফিক যেটা নিয়ে কাজ করবেন, স্পেসিফিক সেটা লিখে সার্চ করে মার্কেট প্লেসটা দেখেন, দেখার পর হ্যাঁ একটা আইডিয়া হচ্ছে, তারপর কনসেপ্ট জেনারেট করেন, তারপর যে কনসেপ্ট জেনারেট করেন তাহলে এগুলো তো দেখলাম, তাহলে এবার কি করা যায়, তাই না? তারপরে যদি আপনার কাজটা ভালোভাবে করতে পারেন দেন আপনার এটা আসবে। ওয়েল, আপনার স্ট্রাকচার হয়ে গেল, কনসেপ্ট পেয়ে গেলেন, নিজে থেকে একটা কিছু করে ফেললেন, এবার আসেন কি কালার দিবেন এই কাজটাতে। কালারগুলো আপনি সেখান থেকেই দেখেন যে এই পিজা রিলেটেড লোগোতে কি কি কালার যায়, তাই না? তারা কি কি কালার ইউজ করেছে, সেখান থেকে আপনি কালার নিয়ে ইউজ করেন। যে লোগোটা তৈরি করতে যাচ্ছেন সেই রিলেটেড লোগো থেকে কালার পিক করতে হবে, তাই না? আপনি পিজাতে এমন কালার দিচ্ছেন যেগুলো দিয়ে আসলে পিজা মানে পিজার কালারে সেগুলো যাচ্ছে না, যায় না, কোনো মানে কেউ ইউজ করেনি, তাই না? তাহলে ওগুলো দিলে তো হবে না। এই রিলেটেড লোগোর সাথে কি কি কালার যায়, কয়েকটা কালার ভ্যারিয়েশন আলাদা আলাদা করে ক্লায়েন্টকে দিতে হয়। ঠিক আছে, লোগো বানাবেন একটা, বাট কালার ভ্যারিয়েশন অনেকগুলো দিতে হয়। কেন অনেকগুলো দিতে হয়? কারণ লোগোটা বিভিন্ন জায়গায় গিয়ে বসে, এগুলো একটু পরে আলোচনায় আসতেছি। তাহলে যেটা যেটা বলতে গিয়ে এত কথা বলে ফেললাম,
যে 99 এ কন্টেস্ট অ্যাটেন্ড করবেন, ডিজাইন সাবমিট না করলে অ্যাটলিস্ট কি করতে হবে সেখান থেকে দেখার জন্য, স্টোর করে রাখার জন্য এগুলো করবেন। আচ্ছা, যদি যখন কন্টেস্ট অ্যাটেন্ড করছেন, তাই না, লোগো কন্টেস্টে যে কোনো কন্টেস্টে উইন করা বা ফাইনাল রাউন্ডে যাওয়া একটু মানে চাপটিখানি বিষয় না। খুব ভালো ডিজাইন না হলে আসলে ফাইনাল রাউন্ডেও যাওয়া যায় না আর উইনও করা যায় না, তাই না। এর মানে যে খুব মানে সেরকম ডিজাইন হতে হবে এমনটাও না, খুব সিম্পল ডিজাইনগুলো ফাইনাল রাউন্ডে যায়, খুব সিম্পল ডিজাইনগুলো উইন করে, তাই না। দেখলে বলবেন না হ্যাঁ এখনই যেটা উইন করলো আপনাকে দিলাম, আপনি এখনই তৈরি করে দিতে পারবেন, একদম সিম্পল কাজ, তাই না। এই যে কিছুদিন আগেও আমার কাছ থেকে একজন উইন করলো 99 এর কন্টেস্ট, $925 উইন করলো, জানেন তো। হ্যাঁ, গত সপ্তাহে 1509 ব্যাচের বোধহয় এক ছেলে উইন করেছে। তার ছিল লোগো ডিজাইন, কন্টেস্টটা ছিল লোগো ডিজাইন, শুধু লোগো ডিজাইনই না, পুরো অফিস আইডেন্টিটি লোগো ডিজাইন করার পর সেই লোগো দিয়ে বিজনেস কার্ড তৈরি করে দিতে হয়েছে, সেই লোগো দিয়েই লেটার হেড, এনভেলপ সবকিছু তৈরি করে দিতে হয়েছে। $925 সে উইন করলো। তাহলে তার ডিজাইনটা দেখেছি, সিম্পল সিম্পল এবং মানে এক্সিলেন্ট, তাই না। সিম্পল কাজগুলো এক্সিলেন্ট হয়, তাই না। তার সেখানে প্রায় কন্টেস্ট ছিল 1000-এর উপর, সরি ডিজাইন সাবমিট হয়েছে 1000-এর উপর ডিজাইন সাবমিট হয়েছে, ওগুলো থেকে তার ডিজাইনটাই ক্লায়েন্টের পছন্দ হয়েছে। মানে সিম্পল বিষয়গুলোই আসলে সুন্দর হয়। তো কি হবে যখন আপনি স্টার পাচ্ছেন, সাপোজ 3 স্টার বা 4 স্টার পেলেন, বাট পাওয়ার পর কি হলো সেটা আপনার উইন করতে পারলেন বা ফাইনাল রাউন্ডে যেতে পারলেন না, তাহলে কি হলো, ওই লোগোটা কি করবেন, তারপর পিসিতে রেখে দিবেন না রিসাইকেল বিনে ফেলে দিবেন, কি করবেন। এটা অন্য মার্কেট যখনই দেখেন আপনি কোনো কাজই মানে অবমূল্যায়ন করবেন না, যেটা মূল্যায়ন হয়েছে, যে লোগোটা একটা ক্লায়েন্ট 5 স্টার দিল বা 3 স্টার দিল বা 4 স্টার দিল, মানে এটা একটা ভালো কাজ, তার পছন্দ হয়েছে, ঠিক আছে, তাহলে ওই কাজটাকে কখনোই ফেলে দিবেন না। এমন যদি কোনো কাজ থাকে পিসিতে, এবার যে তাদেরকে মানে কনস্ট্রাকশন করেন, ঠিক আছে, খুঁজে বের করে তাদেরকে রিকনস্ট্রাকশন করে আবার দেখেন এটাকে কিছু করা যায় কিনা। তাহলে 3 স্টার বা 4 স্টার পাওয়া কাজগুলোকে কি করবেন, এবার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এটা রিসেল মার্কেট প্লেসের জন্য দেন, দেখেন সেটা কি হয়, অ্যাকসেপ্ট হয় কিনা, ঠিক আছে। ওয়েল, তো এই হচ্ছে একটা টিপস লোগো নিয়ে কাজ করার। থ্যাংক ইউ। তো এটা ছিল ছোট্ট একটা ব্রিফ, এটা মানে আমাদের টিচার্স রুম থেকে একজন করেছে, আর অফিসের যে স্লাইডটা সেটা নিয়ে আলোচনা আছে। দশটা স্টেজ টু পারফেক্ট লোগো, যেমনটা অথবা 7টা বা 8টা স্টেপ দিয়েছিলাম কিসে, অ্যাডাল অ্যানালাইসিসের জন্য, তাই না। হ্যাঁ, তেমন কিছু টিপস আছে যেটা নিয়ে আসলে এই টিপসগুলো মাথায় রেখে আপনাকে লোগো তৈরির কাজটা করতে হবে। ফার্স্ট হচ্ছে হোয়াট ইজ লোগো, যেটা অলরেডি বলে ফেলেছি। তারপর একটু পড়ি, ডু ইউ ওয়ান্ট টু দ্য ফোকাস অফ ইউর বিফোর ইউর এমবার্ক ইউর লোগো ডিজাইন ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ লোগো, লোগো কি সেটাকে বুঝতে হবে। আচ্ছা, ডু ইউ ওয়ান্ট দ্য ফোকাস ইউর কোম্পানি নেম টু বি অন নেম, ক্রিয়েট এ টাইপোগ্রাফিক লোগো। যেমন দু ধরনের লোগো আছে, টাইপোগ্রাফিক লোগো আর সিম্বলিক লোগো। টাইপোগ্রাফিক লোগোতে যেটা লিখা দিয়ে হয়, তাই না, সেটা টাইপোগ্রাফি লোগো। তো বলেছে যে যদি আপনি কোম্পানি নেমকে ফোকাস করতে চান তাহলে কোম্পানি টাইপোগ্রাফি লোগোর দিকে যান, ঠিক আছে। সাপোজ ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, এখন ক্রিয়েটিভ আইটি যদি চায় যে আমার নামটাই হাইলাইট হবে, নামটাই ফোকাস হবে, এটা একটা সিম্বল হতে পারতো, যেমন আছে, তাই না। বাট আমি চাচ্ছি কিনা আমার কোম্পানির নামটা দিয়ে একটা লোগো হবে, আছে এমন শুধু নামটাই লিখা, তাই না, তাহলে ওটা দিয়ে লোগো তৈরি করতে হবে, ওটাকে বলা হয় টাইপোগ্রাফি লোগো। If the name of your company too common or used to be another company, then use iconic symbol. যদি আপনার কোম্পানি নেমটা কমন হয়, তাই না, তাহলে আবার কি টাইপোগ্রাফিতে না গিয়ে বলবো সিম্বলিক করে ফেলতে। কারণ আমাদের দেশে অনেক স্টোর আছে, অনেক কোম্পানি আছে, মানে কোম্পানি বলতে না, অনেক দোকান আছে, অনেক স্টোর আছে যে একই নামের একাধিক দোকান পাবেন। সাপোজ আনন্দ কনফেকশনারি, যে দেখেন এই এলাকায় আছে সেই এলাকায় আছে, আবার দুই মালিক, ঠিক আছে। ভাই ভাই স্টোর, এখানে আছে, এই গ্রামে আছে, সেই গ্রামে আছে, ওইখানে আছে, সেখানে অনেক অনেক এলাকাতে আছে, তাই না। মায়ের দোয়া, বাবার দোয়া, এমন মানে অনেক কিছু নাম আছে যে কি মানে টু কমন, অনেক কমন, এই ওই নামে প্রতিষ্ঠান খুলতেছে, সেও সে নামে প্রতিষ্ঠান খুলতেছে, তাই না। তাহলে সবাই যদি ওই নামে করে তাহলে টু কমন হয়ে যায়, তখন কি হবে, বিষয়টা কেমন দাঁড়ায় না, তখন টাইপোগ্রাফি না, তখন কি বলা হয়েছে যে সিম্বলিক। আমাদের দেশে না, ফরেন কান্ট্রি গুলোতে এমন পাওয়া যায় যে একই নামে দুইটা প্রতিষ্ঠান দাঁড় হয়ে গেছে, ঠিক আছে, একই নামে দুইটা প্রতিষ্ঠান দাঁড় হয়ে গেছে, তখন কি নাম একক ব্যাপার না, তখন তাদের লোগো ডিফারেন্ট হতে হবে,
তাই না? তখন সিম্বলিকে যাওয়া ভালো, যে তখন সিম্বল দিয়ে বিষয়টাকে প্রকাশ করলে মনে থাকে যেন এটা এটাই। Does the company name require true explanation? Create a typography logo in as in FedEx or Pizza Hut. যদি এমন হয় যে আপনার কোম্পানি নেমে কোনো মানে এক্সপ্লেনেশন নাই, মানে এটা সিম্বল করার মতন কোনো সিম্বল নাই, ঠিক আছে, মানে খুঁজে পাওয়া যাচ্ছে না বা করা যাচ্ছে না, তখন কি করতে হবে? ওটাকে টাইপোগ্রাফি লোগো তৈরি করতে হবে, ঠিক আছে। যেমন ফেডেক্স একটা লোগো আছে, এটা কিন্তু লেখাটাই কিন্তু তার লোগো। ফেডেক্স দেখেছেন না? হ্যাঁ, এই যে ফেডেক্স লিখেছে এইটাই তার লোগো। কারণ পিজা হাট, যদি এটাকে পিজা দিয়ে করা যেত, বাট পিজা হাট শুধু লেখাটা দিয়ে কিন্তু পিজা হাটের টাইপোগ্রাফি করে এটাকে লোগো করেছে, ঠিক আছে। আচ্ছা, ভাইটাল টিপস। ফার্স্ট টিপস হচ্ছে লার্ন লোগো, তাই না? যে লোগো তৈরি করার প্রথম টিপসটাই হচ্ছে লার্ন লোগো। লোগো শেখো, লোগো মানে শিখতে হবে আগে কিভাবে করতে হয়, ঠিক আছে। তাহলে কোথা থেকে শিখো তো বলেই দিলাম, যে বা আদার্স কাজ দেখে, কখনোই গুগল থেকে না। যাদের কাজ ভালো আজকে, মানে যাদের কাজ অ্যাপ্রুভ হচ্ছে আজকে, যারা স্টার পাচ্ছে তাদের কাজগুলো দেখে লোগোটা শিখতে হবে, তাই না? রিসেলেবল মার্কেট প্লেসে গিয়ে যাদের কাজ অ্যাপ্রুভ হচ্ছে সেগুলি তো দেখা যাবে, মানে সেখানে যেগুলো বেশি সেল হচ্ছে সেগুলো দেখে শিখতে হবে যে আসলে তাহলে এইগুলো বেশি সেল হচ্ছে, মানে এগুলোরই ডিমান্ড বেশি, ঠিক আছে। ওগুলো দেখে লোগো শিখতে হবে। আচ্ছা, এখানে হচ্ছে এ লোগো মাস্ট বি সিম্পল। লোগো কেমন হতে হবে? সিম্পল। যেটা বরাবরই আমি বলি যে মানে অনেক কিছু করতে হবে এমনটা না, যত সিম্পল করবেন ততই ভালো হয় কাজ, ঠিক আছে। তাহলে লোগো এমন হতে হবে কি? সিম্পল, ঠিক আছে। কিছু সিম্পল লোগোর মানে দেখাবো। তারপর আসি, এ লোগো মাস্ট বি মেমোরেবল। প্রথম কি বললো? লোগো সিম্পল হতে হবে। তারপর কি বললো? এ লোগো মাস্ট বি মেমোরেবল, মানে কি? মনে রাখার মতো লোগো হতে হবে। তো মনে রাখার মতো লোগো তখনই হবে যখন এটা সিম্পল হবে। খুব কমপ্লেক্সিটি করে একটা লোগো তৈরি করলে সেটা মেমোরেবল হয় না, আপনি দেখে মনে করতে পারবেন না যে এটা এই লোগো, ঠিক আছে। একটা লোগো যত সিম্পল করে করবেন এটা তত মানে মনে রাখার মতো হবে। এই লোগোগুলো চিনি, উইন্ডোজ আর নাই, লিখা নাই, তারপরে দেখে চিনে ফেলেছেন, তাই না? কবে লোগো তৈরি হয়েছে এটা? হ্যাঁ, অনেক আগে, তাই না? তারপর আমরা দেখে এটা মানে চিনে ফেললাম যেটা কিসের লোগো। কিভাবে চিনলাম? খুব সিম্পল আছে এখানে, মানে খুব সিম্পল একটা বিষয়, তাই না? পারবেন লোগোটা তৈরি করতে? 1 মিনিট লাগবে এটা ট্রেস করতে, তাই না? এটা করা যাবে 1-2 মিনিটের ভিতরে এটা করে ফেলা যাবে। তাহলে কি খুব মানে কমপ্লেক্সিটি আছে এখানে? না, খুবই সিম্পল বাট খুবই স্ট্রং এক্সাম্পল এগুলো লোগোর, ঠিক আছে। একটা লোগোর এক্সাম্পল হিসেবে এগুলো খুব স্ট্রং এক্সাম্পল। ওয়েল, এ লোগো মাস্ট বি এন্ডিউরিং অর পার্মানেন্ট। একটা লোগো কেমন হতে হবে? পার্মানেন্ট হতে হবে। যেটা আমাদের দেশে কি করে মানে লোগো চেঞ্জ হয়, একটা কোম্পানি তার লোগো টাকা পয়সা হলে স্ট্যাটাস বাড়লে লোগো চেঞ্জ করে ফেলে, যেটা বাইরের কান্ট্রি করে না, ঠিক আছে। বাইরের কান্ট্রি এই কাজটা করে না, আমরা করি। যেমন গ্রামীণ ফোন লোগো চেঞ্জ করেছে, রবি চেঞ্জ করেছে, ব্র্যাক চেঞ্জ করেছে। তাহলে কি হয়, যখন একটা কোম্পানি এস্টাবলিশ হয়, মানে টাকা পয়সা একটু বেশি আসে, তখন কি করে? লোগো চেঞ্জ, ইভেন নাম সহ চেঞ্জ করে ফেলে। বিমানবন্দরের নাম চেঞ্জ হয়েছে, হ্যাঁ, আরো এমন এই সেতু বেতু এগুলো মানে অনেক কিছু, এগুলো মানে খুব ব্যয়বহুল একটা বিষয়। আর এটা মানে আমরা করি, বাট বাইরের কান্ট্রিগুলো এমনটা করে না, ঠিক আছে। যেমনটা দেখেন, এই লোগোটা কিন্তু অনেক আগের, এটার ইতিহাস একটু পরে পড়বো, কত সালে হয়েছে, কে করেছে, ঠিক আছে, একটু পরে দেখবো। বাট এটা কি এখন কি তারা চেঞ্জ করতে পারে না? টাকা পয়সার অভাব তাদের? না, এর থেকে বেটার লোগো তো এখন তৈরি করা যায় কনসেপ্ট নিয়ে, তাই না? 99 কন্টেস্ট দিয়ে কোনো বড় ডিজাইনারকে দিয়ে টাকা পয়সা দিয়ে এর থেকে ভালো লোগো করে ফেলতে পারে। করছে তারা? করছে না। এসে চেঞ্জ করেছে লোগো উইন্ডোজের, তার তো সবকিছু আপডেট হচ্ছে, লোগো আপডেট করাচ্ছে না, তারা এটা করে না। কারণ লোগো কি? এই লোগো মাস্ট বি এন্ডিউরিং অর পার্মানেন্ট। একটা লোগো এমন করতে হবে যেটা পার্মানেন্ট থাকে, তাই না? বিজনেস কার্ড আপনি চেঞ্জ করতে পারেন, আজকে 1000 বিজনেস কার্ড ছাপিয়েছেন, শেষ হয়েছে, এবার আর এটা না, এবার আমি আরো সুন্দর বিজনেস কার্ড করাবো, ঠিক আছে। ফ্লায়ার আপনি দিনে দিনে চেঞ্জ করাবেন, আজকে যে ফ্লায়ার ডিজাইন করে সাবমিট করবে, এরপরে না, এবার অন্য ডিজাইন দিয়ে, সবকিছু চেঞ্জ করা যায়, বাট লোগোটা চেঞ্জ করাটা ঠিক না, হ্যাঁ, ওরা এটা অ্যাকসেপ্ট করে না, তাদের রুলসে পড়ে না, ঠিক আছে। তো কি হবে? এটা পার্মানেন্ট হতে হবে। তাহলে আপনি যখন একটা লোগো তৈরি করবেন, যেহেতু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা মাথায় রেখে লোগো তৈরি করতে হবে, বিষয়টা যেন সিম্পল হয়, মেমোরেবল হয়, পার্মানেন্ট হয়। কারণ একটা লোগো একদিনের জন্য না, তাই না? দেখেন, এই লোগো শুড বি ফিউচার প্রুফ। সুন্দর একটা কথা, এই লোগো শুড বি ফিউচার প্রুফ। কি বলেছে? কি মানে? ফিউচার প্রুফ হতে হবে, তাই না? মিনিং দ্যাট ইট শুড বি স্টিল বি ইফেক্টিভ ইন 10, 20, 50 প্লাস ইয়ার্স টাইম। 10, 20, 50 বছরের বেশি সময় ধরে যেন আপনার লোগোটা
মানে থাকে এবং এটার মানে ডিমান্ড থাকে যে না এটাই ভালো লোগো, এটাই সুন্দর লোগো, ঠিক আছে, ওভাবে একটা লোগো তৈরি করে দিতে হবে। এ লোগো মাস্ট বি ভার্সাটাইল মাল্টিপারপোজ। ভার্সাটাইল অর মাল্টিপারপোজ কি হয়, একটা লোগো বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় যে ইউজ হয়। আপনার কোম্পানির একটা লোগো, এটা আজকে একটা সাদা কাগজে ইউজ হচ্ছে, কালকে একটা কালো কাগজে ইউজ হবে, এটা একটা মানে প্রোডাক্টের উপর ইউজ হবে, এটা একটা কলমের উপর ইউজ হতে পারে, তাই না, বিভিন্ন কালারের উপর একটা প্যাকেটের উপর ইউজ হতে পারে, এই লোগোটা একটা শপিং ব্যাগে ইউজ হতে পারে, তাই না, বিভিন্ন কালারের উপর বিভিন্ন ভ্যারাইটিস বিষয়ের উপর এই লোগোটা যে বসবে, তাহলে লোগোটা এমন ভাবে তৈরি করতে হবে যেন বিভিন্ন কালার ভেরিয়েশন সেখানে থাকে এবং যে কালারের উপর যে বসবে সেটা যেন মানানসই হয়, ঠিক আছে। তাই ক্লায়েন্টকে একটা লোগো করে দিলে তার কয়েকটা ভেরিয়েশন দিয়ে দিতে হয়, ঠিক আছে, একটা সাদা কালোর মানে পুরো সাদা করে দিতে হয়, তাহলে কি এটা কোনো কালো জায়গার উপর যদি বসে সেই লোগোটা সাদার উপর মানে দেখতে ভালো লাগবে, ঠিক আছে। আবার একটা কালো করে দিতে হয়, কালো পেপারে মানে সাদা জায়গায় যদি বসে কালো ভিতরে এই বিষয়টা মানে ওয়ান কালার যদি প্রিন্ট হয়, কালো হলে যেন লোগোটা সুন্দর দেখা যায়, বিভিন্ন কালার ভেরিয়েশন করে ক্লায়েন্টকে দিতে হয়, বিকজ মাল্টিপারপোজ ইউজ হবে লোগোটা। এই লোগো মাস্ট বি অ্যাপ্রিসিয়েট অর প্রপার, মানে প্রপারলি সুন্দর করে কাজটা করতে হবে। এস্টাবলিশ ইউর ওন ডিজাইন প্রসেস। এবার আপনার লোগো শিখেছেন কিভাবে করতে হয়, এই বিষয়ে মাথায় রেখে করতে হবে যে কি সিম্পল, তারপর কি মেমোরেবল, পার্মানেন্ট, মাল্টিপারপোজ, এই বিষয়গুলো মাথায় রেখে তারপর আপনি যদি লোগোটা তৈরি করেন তাহলে মানে ভালো কিছু করতে পারবেন। এবার আসি কি আপনি ডিজাইন প্রসেসিংটা কিভাবে করবেন, ঠিক আছে, আপনি শিখেছেন জেনেছেন যে এই মাথায় রেখে কাজ করতে হবে, এবার আপনি কাজে গিয়েছেন, এবার কিভাবে কাজ শুরু করবেন। ডিজাইন ব্রিফ। Conduct a question or interview with the client to get the design brief. ফার্স্টে ক্লায়েন্টের সাথে ক্লায়েন্ট আপনাকে ডিজাইন ব্রিফ দিবে। 99 মার্কেট প্লেসে হলে ডিজাইন ব্রিফ লিখিতভাবে পাবেন, সেটা পড়ে বুঝে নিয়ে কাজ করতে হবে। বুঝতে সমস্যা হলে ক্লায়েন্টকে কোশ্চেন করার মাধ্যমে আপনার বিষয়টা কনফার্ম বা ঠিক করে নিতে হবে। আদারওয়াইজ কোনো লোকাল ক্লায়েন্টকে নিয়ে বসলে তার ব্রিফটা শুনে বুঝে তারপর আপনাকে লোগোটা তৈরি করতে হবে। তারপর আসি রিসার্চ। Conduct research focused on the industry itself, its history and its competitors. ডিজাইন ব্রিফ পড়ার পর বা ডিজাইন ব্রিফ শোনার পর কি করতে বলা হয়েছে, রিসার্চ করতে বলা হয়েছে। কি রিসার্চ করতে বলেছে, যে কন্ডাক্ট রিসার্চ ফোকাসড অন ইটস ইন্ডাস্ট্রি ইটসেলফ, তার ইন্ডাস্ট্রিটা আপনি গিয়ে ভিজিট করে দেখে আসেন। তাহলে অনলাইন মার্কেটপ্লেসে কাজ করতে পেলে কি তার বিদেশে গিয়ে দেখে আসবেন না, এটা হয়তো বা পসিবল না। বাট লোকালি কোনো ক্লায়েন্ট যদি আপনাকে কাজ দেয় যে হ্যাঁ আমার জন্য একটা লোগো তৈরি করে দিতে হবে, তাহলে আপনি সম্ভব হলে কি করেন, তার কোম্পানিটা যে আপনি নিজে গিয়ে ভিজিট করে দেখে আসেন, অ্যান্ড ইটস হিস্টোরি, তার মানে হিস্টোরিটা কি বিষয়টা বুঝে আসেন। তারপরে কি অ্যান্ড ইটস কম্পিটিটরস, তাদের কম্পিটিটর কারা আছে এই বিষয়গুলো জেনে নেন, জেনে নিয়ে তারপর আপনি লোগো তৈরি করতে যান। রেফারেন্স that related to the design brief, sketching and conceptualizing. কি করতে হবে, লোগোকে আগে স্কেচ করতে হবে, তাই না, লোগোটা আগে স্কেচ করবেন, স্কেচ করে তারপর এটাকে সফটওয়্যারে নিয়ে যেয়ে মানে আঁকা শুরু করবেন। রিফ্লেকশন। Take breaks throughout the design process. This allows your ideas to mature and lets you get reward enthusiasm. কি বলেছে, একটা লোগো তৈরি করতে গেলে আপনাকে একটু রিফ্লেকশন মানে একটু ব্রেক নিতে বলা হয়েছে। যেমনটা ক্লাস করতে করতে ব্রেক নেন, কেন ব্রেক নেই, 4 ঘন্টা ক্লাস করা আসলে মাথায় ঢুকবে না, তাই না, তাহলে কি করতে হয় 2 ঘন্টা পরে একটু ব্রেক নিয়ে একটু রিফ্রেশমেন্ট করে একটু চা খেয়ে বা একটু ঘুরে এসে আবার বসলে আবার একটা নতুন উদ্যম নিয়ে মানে একটা নতুন ভাবে আবার ক্লাসটা করা যায়, ঠিক আছে, তাহলে মাথায় কিছু যাবে, তাহলে তো সব মাথার উপর দিয়ে চলে যাবে। হ্যাঁ, তো লোগোর ক্ষেত্রে বিষয়টা এমন, আপনি একটা লোগো তৈরি করতে গেলে ক্লায়েন্ট টাইম দেয়, তাই না, হুট করে বলে না আজকে আমাকে একটা লোগো তৈরি করে দাও, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, আপনাকে ক্লায়েন্ট সময় দেবে, তো আপনিও সেই সময়টা সদ্ব্যবহার করবেন। লোগো একটা লোগো যেটা আপনি ক্লায়েন্টকে তৈরি করে দিলেন, বানাতে লাগবে হয়তো 5 মিনিট, আপনি বানানোর পর আমাকে দিবেন 5 মিনিটে সেই লোগোটা তৈরি করে ফেলবো দেখে দেখে, তাই না, বাট এই কনসেপ্টটা মাথায় আসতে কিন্তু 5 দিনও লেগে যাবে, ঠিক আছে, এই কনসেপ্টটা বের করতে অনেক সময় লেগে যাবে, তাহলে ওই সময়টা নিয়ে লোগোটা তৈরি করতে হবে, ঠিক আছে। তাহলে দেখা যাচ্ছে আপনি একটু আছেন মানে 2 ঘন্টা 3 বসে কাজ করছেন, অনেকগুলো কনসেপ্ট আপনার মাথায় আসলো, বাট কোনোটাই ভালো লাগতেছে না, আপনি একটু এটা করলেন একটু সেটা করলেন, এই শেপ নিলেন সেই শেপ নিলেন, কোনোভাবেই মানে আপনার কাছে ভালো লাগছে না, তাহলে কি করতে হবে, বসে করতে মানে 6 ঘন্টা ধরে কাজই করছেন, তখন মানে নতুন কিছু মাথায় আসবে না, ঠিক আছে। 1-2 ঘন্টা ট্রাই করার পর এবার আপনি রেখে দেন, রেখে এবার বাইরে চলে যান, চা খেয়ে আসেন, কফি খেয়ে আসেন বা টিভি দেখেন বা এটা করেন সেটা করেন, আবার 2 ঘন্টা পরে বসেন, যখন একটা ব্রেক নিয়ে আবার পরবর্তীতে বসেন তখন দেখবেন নতুন কিছু মাথায় আসতেছে। ওই যে বসে কাজই করবেন 6 ঘন্টা তখন মানে নতুন কিছু মাথায় আসবে না, যেটা খুঁজতেছেন ওইটাই মাথায় আসবে, ওইটাই ঘুরপাক হতে থাকবে, ডিফারেন্ট একটা কিছু সাথে সাথে মাথায় আসবে না,
ঠিক আছে, একটা ব্রেকে চলে যান, মানে পুরো বিষয়টাকে চেঞ্জ করে দেন, ঘুরে আসেন, টিভি দেখেন বা এটা করেন সেটা করেন, গান গান বা বাইরে যান, তারপরে এসে যখন বসবেন তখনই আবার একটা নতুন চিন্তা ধারা নিয়ে আপনি কাজ করতে পারবেন। আদারওয়াইজ যেটা খুঁজতেছেন ওইটাই মাথার ভিতরে ঘুরপাক খেতে থাকে, ওই বিষয়ে আপনার খাতাতে বা সফটওয়্যারে আসতে থাকবে, নতুন কিছু খুঁজে পাবেন না। এমনটাই তো হয়। হ্যাঁ, তার জন্য বলা হয়েছে যে একটা রিফ্লেকশন নিতে। তারপর প্রেজেন্টেশন, চুজ দ্য প্রেজেন্ট অনলি এ সিলেক্ট ফিউ লোগোস টু দ্য ক্লায়েন্ট অর হোল কালেকশন, গেট ফিডব্যাক অ্যান্ড রিপিট আনটিল কমপ্লিট। কি বলা হয়েছে যে চুজ টু রিপ্রেজেন্ট ইউর অনলি ফিউ কালেকশন লোগো, আপনি যতগুলো লোগো করেছেন তার থেকে অল্প কয়েকটা লোগো ক্লায়েন্টকে ডেলিভার করেন। ঠিক আছে, অল্প কয়েকটা লোগো ক্লায়েন্টকে ডেলিভার করেন, তারপর গেট ফিডব্যাক অ্যান্ড রিপিট আনটিল কমপ্লিট, পুরো কমপ্লিট হওয়ার পর পূর্ব পর্যন্ত তার থেকে ফিডব্যাক নেন যে কি করবো, এটা চেঞ্জ করবো, ওটা চেঞ্জ করবো, এটা করবো, সেটা করবো, নিয়ে আপনি কাজটা করেন। তো এই প্রসেসিং এ ক্লায়েন্টের সাথে লোগো তৈরি করার জন্য কাজ করতে হয়। এই বিষয়টা এখানে একটা ছবির মাধ্যমে দেখানো হয়েছে যে কি ফার্স্টে ব্রিফ পড়ি, তারপর রিসার্চ করি, তারপরে কি স্কেচিং করি আমরা কোথায়, সফটওয়্যারে, কাগজে স্কেচিং করি, স্কেচিং করার পর তারপর সফটওয়্যারের ভিতরে কনসেপ্ট দাঁড় করাই, তারপর ক্লায়েন্ট প্রেজেন্টেশন করি, বিভিন্ন মকআপের মাধ্যমে প্রেজেন্টেশন করে মানে ইমপ্রুভমেন্টের জন্য ক্লায়েন্টকে ডেলিভার করি। ঠিক আছে, ক্লায়েন্ট এটাকে নিয়ে দেখে, মানে মেইন জেপিজি ছবি তাই না, ক্লায়েন্ট দেখে আপনাকে একটা কি দেয়, যে ইমপ্রুভমেন্ট দেয়, যে না এটা এইভাবে একটু এটা চেঞ্জ করো, ওইটা করো, এটা কালার চেঞ্জ করো, এটা একটু ছোট করো, বড় করো, দেন আপনি কি করেন, তার ইমপ্রুভমেন্টটা নিয়ে একটা ডেভেলপমেন্ট করেন, আবার এটাকে কাস্টমাইজ করে ঠিকঠাক করে দেন ফাইনাল প্রজেক্টটা, মেইন ফাইলটা তাকে দিয়ে দেন। এই যে বিষয়টা এইভাবেই আসে যে ফার্স্ট স্কেচিং করা হয় তাই না, এভাবে। যেমন একটা লোগো কিন্তু প্রথমে এইভাবে হয়ে যায় না, এই লোগোটা কিভাবে হয়েছে, এইভাবে হয়েছে, ফার্স্ট এটাকে পেন্সিল স্কেচ করেছে তাই না, তারপর এটাকে একটু ডিজিটালাইজিং করেছে মানে সফটওয়্যার নিয়ে, তারপর এটাকে কালারিং করেছে, কালার অ্যাপ্লাই করেছে, তারপরে এটার সাথে টেক্সট অ্যাড করেছে, দেন ফাইনালি গিয়ে এরকম একটা অবস্থা দাঁড়াইছে, একবারই সেটা আঁকতে যায়নি তাই না। হ্যাঁ, ওয়েল আস্ক দ্য রাইট কোশ্চেন তাই না, ডিজাইন ব্রিফ পড়ে এবার আস্ক দ্য রাইট কোশ্চেন, ক্লায়েন্টকে আপনি কি কি কোশ্চেন করতে পারবেন একটা লোগো তৈরি করার ক্ষেত্রে তাই না। একটা লোগো আসলে ক্লায়েন্ট বললো যে একটা লোগো তৈরি করো, বললেই যে একটা লোগো হয়ে যাবে এমনটা না তাই না, কি কি তাকে বলতে হবে সে নিজেও জানে না তাই না, ক্লায়েন্টের যে কি কি একটা লোগো তৈরি করতে বলতে হবে সে হয়তো সে নিজেও জানে না, বাট আপনাকে সেগুলো জিজ্ঞেস করে নিতে হবে, আদারওয়াইজ তার মনের মতন লোগো আপনি করে দিতে পারবেন না। ঠিক আছে, বিষয়টা একটু পড়লে ক্লিয়ার হবো। যে কি দেখেন, বিফোর ইউর বিং ইউর ডেভেলপমেন্ট গেট এ মাচ ইনফরমেশন অ্যাজ ইউ ক্যান ফ্রম দ্য ক্লায়েন্ট। কি বলা হয়েছে, আপনি কাজ করার পূর্বে যত দূর সম্ভব ইনফরমেশন ক্লায়েন্ট থেকে নেন। ঠিক আছে, সে ব্রিফ দিল 99-এর ক্লায়েন্টগুলো একটু মানে স্ট্যান্ডার্ড হয় বা হাই কোয়ালিটি হয়, তারা জানে কি ধরনের ব্রিফ দিতে হবে, কি ধরনের ব্রিফ দিলে আমি ওই ধরনের আউটপুট পাবো, তারা জানে। ঠিক আছে, আর দেখা যাচ্ছে সব ক্লায়েন্ট এমন না, আপওয়ার্কে বা অন্য কোনো ক্লায়েন্টের আপনাকে লোগো তৈরি করতে বললো, হয়তো বা সে ততটা ইনফরমেশন দিতেও পারিনি আপনাকে, সে বলবে হ্যাঁ এই না আমাকে একটা লোগো করে দাও, হ্যাঁ আমার কোম্পানি এই সার্ভিস দেয়। ঠিক আছে, বাট এই কথাটাই যথেষ্ট না আপনার জন্য, তাকে লোগো ডেলিভার করার জন্য ততটুকু কথা যথেষ্ট নয়, আপনাকে আরো অনেক কিছু জানতে হবে সেই লোগোটা তৈরি করতে বলে। ঠিক আছে, বাট ক্লায়েন্ট সেগুলো বলেনি আপনাকে, তাহলে কি করতে হবে, আপনাকে জিজ্ঞেস করে নিতে হবে ক্লায়েন্টকে, কি জিজ্ঞেস করবেন, আনতে যে কিছু জিজ্ঞেস করলে হবে না, কি রাইট ওয়ে আছে কি কি জিজ্ঞেস করার সেগুলো একটু দেখেন। আচ্ছা, গেট অ্যাজ মাচ ইনফরমেশন অ্যাজ ইউ ক্যান ফ্রম দ্য ক্লায়েন্ট, ক্লায়েন্ট থেকে অনেক ইনফরমেশন আপনি নেন, কি কি অ্যাবাউট দেয়ার বিজনেস, তাদের বিজনেসটা কিসের। ঠিক আছে, ক্লায়েন্ট আপনাকে বললো ক্রিয়েটিভ আইডি লোগো তৈরি করে দাও, এবার ক্রিয়েটিভ আইডি কি তাই জানি না, তাই বলেনি সে, সাপোজ বলেনি, তাহলে আপনি কি লোগো তৈরি করবেন ক্রিয়েটিভ আইডি দিয়ে আনতাছে, সে যে একটা মানে ইনস্টিটিউট, এখানে গ্রাফিক্স বা বিভিন্ন আইটি বিষয়ে কোর্স হয়, বা এটা একটা প্রোডাকশন হাউস আছে এখানে তাই না, এই বিষয়গুলো যদি ক্লায়েন্ট আপনাকে ক্লিয়ার করে তাহলে আপনার লোগোতে সেরকম একটা ফ্লেভার থাকবে যে না এটা একটা আইটি ইনস্টিটিউট, এখানে প্রোডাকশনের কাজ হয়, এখানে আউটসোর্সিং শেখানো হয়, এইটা সেটা তাই না। এই ইনফরমেশনগুলো যদি ক্লায়েন্ট আপনাকে না দেয়, আপনার ক্রিয়েটিভ আইডি লিখাতে বা সেই ছবিতে ওই ফ্লেভার থাকবে না, কনসেপ্টটা থাকবে না, থাকবে কি আইকনিক না, আমি সিম্বলিক লোগো করতে বলেছি। এবার আপনি ক্রিয়েটিভ আইডির ভিতরে কি নিয়ে কি সিম্বল কি কনসেপ্ট নিয়ে কাজ করবেন, যখন আপনি জানবেন যে এটা একটা আউটসোর্সিং ফার্ম, এখানে একটা ইনস্টিটিউট, আইটি ইনস্টিটিউট, এখানে আউটসোর্সিং হয়, এই সেই শেখানো হয়, ওয়েব শেখানো হয়, মাল্টিপারপাস, তখন আপনি ওই ধরনের বিষয় সেখানে ইনক্লুড করতে পারবেন। আচ্ছা, দেয়ার বিজনেস, দেয়ার গোলস, তাদের লক্ষ্যটা কি তাই না, এটাও জানতে হবে যে আপনাদের লক্ষ্যটা কি, জানতে পারলে আপনি ই করতে পারবেন। টার্গেট মার্কেট তাই না, তাদের মানে কি কি মার্কেট তাদের টার্গেট আছে এক্সেট্রা।
ইফ পসিবল ট্রাই দেয়ার সার্ভিস অর প্রোডাক্ট, যদি পসিবল হয় তাদের সার্ভিসটা অথবা প্রোডাক্টটা ট্রাই করে দেখতে বলা হয়েছে আপনাকে। ভিজিট দেয়ার স্টোর, তাদের স্টোরে যেতে বলা হয়েছে। স্টোরে কেন যেতে বলেছে বলেন তো? একটা লোগো তৈরি করবেন, ক্লায়েন্ট আপনাকে কাজ দিল, তার স্টোর যে ভিজিট করতে বলা হয়েছে কেন? আগের যে লোগোটা ছিল, না আগের লোগো ছিল তার জন্য না, স্টোর ভিজিট করতে বলা হয়েছে। আপনি সাপোজ এটা তো অনলাইন আউটসোর্সিং হলে তো পসিবল নাই যে আমি এক দেশ থেকে তার দেশে যে স্টোর ভিজিট করবো, পসিবল না। লোকালি হলে, লোকাল মার্কেট প্লেসে গিয়ে আপনাকে একটা কাজ দিল, জানি আপনি ডিজাইনার, লোগো ক্রিয়েটিভিটি থেকে শিখেছেন, এবার আপনাকে কাজ দিলে একটা লোগো তৈরি করে দেন আমাকে, ঠিক আছে? তাহলে পসিবল হলে তার স্টোরটা ভিজিট করে আসবেন, তার কোম্পানিটা, তার প্রতিষ্ঠানটা, তার ফ্যাক্টরিটা দিয়ে দেখে আসবেন। এতে করে কি হবে, সাপোজ ক্রিয়েটিভিটি আপনাকে লোগো তৈরি করার কাজ দিল, আপনি কি করবেন, হ্যাঁ আপনার স্টোরটা এখানে আসবো, তার অফিসে যে বসেন, তার ডেকোরেশনটা দেখেন, তার অফিস রুমে যে বসেন, বসলে কি হবে, মানে তার এনভায়রনমেন্টটা দেখে আপনি বড় একটা আইডিয়া পাবেন যেটা আপনার লোগো তৈরিতে হেল্প করবে, তাই না? তার দেয়ালে কি কালারটা আছে, তার টেবিলে কি কি রাখা আছে, তার মানে অ্যাটমসফিয়ারটা দেখলে একটা বোঝা যায় না তাহলে এই সেই কালারের প্রতি দুর্বল, তাই না? তার রুমের ডেকোরেশনটা কেমন, ওটা দেখলে বা সেটা দেখলে তার সাথে কথা বলে তার রুচি সম্পর্কে একটা আপনি কনসেপ্ট জেনারেট করতে পারবেন, ঠিক আছে? ওটা আপনার হেল্পফুল হবে আপনার লোগো তৈরি করার ক্ষেত্রে, কারণ লোগোটা হচ্ছে তার আইডেন্টিটি, সেটা তার একটা মিরর, তাই না? যে ওই লোগো মানে এই প্রতিষ্ঠান, ওই লোগো মানে এই ব্যক্তি, ঠিক আছে? তাহলে আপনি ইটসেলফ নিজে গিয়ে সেটা ভিজিট করে আসলে মানে একটা কনসেপ্ট পাবেন, একটা আইডিয়া পাবেন, কালার আইডিয়া বলেন, সবকিছু একটা কনসেপ্ট ক্লিয়ার হবে যে তার রুচিটা এমন, তাহলে আমি এইদিকে গেলে এই ধরনের কিছু করলে হয়তো বা তার পছন্দ হবে, ঠিক আছে? তারপর কি বললো, ইফ পসিবল ট্রাই সার্ভিস দেয়ার প্রোডাক্ট অর ভিজিট দেয়ার স্টোর, রিয়েলি ইউ গেট নো দেম অ্যান্ড দেয়ার রিকোয়ারমেন্টস। হ্যাঁ, তারপর আসি সাম ইম্পর্টেন্ট কোশ্চেন্স ইউ শুড আস্ক ইউর ক্লায়েন্ট বিফোর বিগিনিং। কাজ শুরু করার পূর্বে কিছু কোশ্চেন অবশ্যই ক্লায়েন্ট থেকে ক্লিয়ার হয়ে নেবেন। কোশ্চেনগুলো হচ্ছে, হাউ মাচ ডু ইউ প্ল্যান টু ডেডিকেট টু দিস প্রজেক্ট? এই প্রজেক্টটাকে আপনাকে দিল, এই নিয়ে তার প্ল্যান কতটুকু, তার কতটুকু সময় আপনাকে দিয়েছে। সাপোজ আপনাকে ক্লায়েন্ট 99 মার্কেট প্লেসে তো একটা টাইম দিয়েই থাকে যে 3 দিন সময় আছে বা 5 দিন সময় আছে, ঠিক আছে? সেটা বাদ দেন, বা অনলাইনে আদার্স মার্কেট প্লেস থেকেই হোক বা লোকালি কোনো ক্লায়েন্ট কোনো কেউ আপনাকে কাজ দিল লোগো তৈরি করার জন্য, ঠিক আছে? আপনি কি করলেন, সময়টা জেনে নিলেন না যে কত দিনে লাগবে, ঠিক আছে? লোগোটা মানুষ কখন করায়? একটা বিজনেস এস্টাবলিশ করার মানে একটা বিজনেস শুরু স্টার্ট করার পূর্বেই তো লোগোটা করায়, তাই না? বা একটা বিজনেস শুরু হবে তার আগে তার লোগোটা দরকার, ঠিক আছে? সে মানে বিজনেস প্ল্যানিং নিয়েছে, এখনো মানে কাগজপত্র বাকি বা স্টোর রেডি করা বাকি, অনেক কিছু বাকি, ঠিক আছে? বাট সে লোগোটা আগে থেকেই করে, কোম্পানি নেম নামও সে ঠিক করেছে, তাই না? এবার তার একটা লোগো দরকার, এবার সে লোগো করে সবকিছু করে তারপর না বিজনেস শুরু করবে, ঠিক আছে? তার হাতে ভালো একটা সময় আছে, 2 মাস সময় আছে, আপনাকে হায়ার করলো, আমাকে একটা লোগো করে দিতে হবে। আপনি কি করলেন, 2 দিনের ভিতরে তাকে একটা লোগোটা তৈরি করে দিয়ে দিলেন, তাই না? তাড়াহুড়ো করে একটা লোগো তৈরি করে দিয়ে দিলেন, লোগোটা দেখে তার পছন্দ হলো না, তাহলে কি একটা কাজ তো আপনার বলবে না, আবার আপনাকে আবার দেন, দেখো সে আরেকটা ডিজাইনার হায়ার করবে, ঠিক আছে? তখন আপনি কি করবেন, আগে থেকে জেনে নেন যে কতটুকু সময় আছে। যদি আপনাকে বলে যে 15 দিন সময় দিন, আপনি ভালো করে একটা লোগো ভাবেন আমার জন্য, তখন আপনি অনেক কিছু সার্চ করবেন, অনেক কনসেপ্ট রেডি করবেন, তারপর একটা মানে হয়তো বা তাকে পছন্দ করানো যাবে, ঠিক আছে? আবার ভাবলেন যে অনেক সময় আছে, আবার তার আর্জেন্ট দরকার, তাহলে যে কোনো কাজের জন্য আগে কি ডেডলাইনটা জেনে নেওয়া ভালো। Do you have fixed deadline or timeline in mind this project? What are your goals and why? তো বললামই, what product or service does your business offer? তার বিজনেসটা কি ধরনের সার্ভিস দিচ্ছে সেটা জানতে হবে। সাপোজ আপনার ফ্রেন্ড আপনাকে বললো বা ক্লায়েন্ট আপনাকে বললো যে আমার ফ্যাশন হাউস, তার জামা কাপড়ের দোকান, ঠিক আছে? ফ্যাশন হাউস বা এমন একটা নাম বললো যে আমার হ্যাঁ জামা কাপড়ের দোকান, আপনি একটা শোরুম, ড্রেসের শোরুম, আপনি একটা লোগো তৈরি করে দেন। এবার আপনি লোগো তৈরি করা শুরু করলেন, ঠিক আছে? লোগো তৈরি করে দিলেন। এবার তার মানে লোগোর বিষয় কি, আপনি ভাবছেন যে তার ছেলেদের জিন্স প্যান্ট টি শার্ট এগুলো বিক্রি করে, তাই না? ওই ধরনের একটা সুন্দর একটা লোগো তৈরি করে দিলেন। পরে যে দেখলেন যে তার মেয়েদের জামা কাপড়ের শোরুম, তারপর আইটেমগুলো মানে গার্লস মেয়েদের। তাহলে আপনি যখন লোগো তৈরি করেছেন তখন ওই কনসেপ্টটা আমার মাথায় ছিল না, আপনার লোগোতে একটা জেন্টস স্মেল আসে, আপনার লোগোতে একটা জেন্টস ফ্লেভার আছে, ফিমেল কোনো টাচ সেখানে নাই, যাচ্ছে লোগোটা তার সাথে না। আপনি যদি জানেন যে হ্যাঁ তার শোরুম ঠিক আছে, বাট সেটা কি উইমেন্স, মেয়েদের পোশাক আশাক, তাই না? মেয়েদের কাপড় চোপড় নিয়ে শোরুম, তখন আপনি যদি জেনে কাজটা করেন তখন কি হবে, আপনার লোগোতে সেই ধরনের একটা টাচ থাকবে যে না ফিমেলদের কি কালার যাবে, ফিমেলদের কি শেপ যায়, কি নিয়ে কি হয়, তখন আপনার লোগোতে সেই ফিমেল ফ্লেভারটা, ফিমেল স্মেলটা তখন থাকবে। আদারওয়াইজ
থাকবে না, ঠিক আছে? আপনি জানেনই না তার ড্রেস ফ্যাশন হাউস, ঠিক আছে, সে কিডস বাচ্চাদের পোশাক আশাক বিক্রি করে, তাই না? না জেনে কাজ করলেন, আপনার লোগোতে সেই স্মেলটা আসবে না যেটা বাচ্চাদের শোরুমের লোগো। যদি আপনি জেনে কাজ করেন যে হ্যাঁ তাদের কি বাচ্চাদের জামা কাপড় বিক্রি করে, তখন এটা জেনে কাজ করলে আপনার সেটা টাইপোগ্রাফিক লোগো হোক, সিম্বলিক লোগো হোক, তখন ওই বিষয়টা আপনার কিছুটা থাকবে যে হ্যাঁ দেখলে এটা বাচ্চাদের পছন্দ হবে, ঠিক আছে? এই ওয়েল হাউ ইটস ইউর টার্গেট অডিয়েন্স, এই যেটা এখন বললাম যে টার্গেট অডিয়েন্স কারা এটা বুঝে কাজ করতে হবে, আইডিয়াল কাস্টমার কারা, হু ইজ ইউর কম্পিটিটরস অ্যান্ড হাউ ডু ইউ ডিফার ফ্রম দেম। আপনার তাকে জিজ্ঞেস করতে পারেন এই কোশ্চেনগুলো যে আপনার কম্পিটিটরস কারা, তাই না? এবং হাউ ডু ইউ ডিফার ফ্রম দেম, আপনি তাদের থেকে কেমন, মানে তাদের কম্পিটিটরসদেরকে দেখতে হবে। কেন দেখতে হবে কম্পিটিটরসদেরকে? আপনাকে যে কোম্পানি লোগো তৈরি করতে দিল, তাই না, তার কম্পিটিটরস দেখতে হবে, তাকে ক্লায়েন্টকে জিজ্ঞেস করতে হবে, ক্লায়েন্ট তারা তো কিছু না বলে দিতে পারে, ঠিক আছে? সাপোজ ক্রিয়েটিভিটি আপনাকে লোগো তৈরি করতে দিল, আপনি ক্রিয়েটিভিটির জন্য লোগো তৈরি করেন, কি ইনস্টিটিউট এটা, মানে কি প্রতিষ্ঠান এটা? আইটি ইনস্টিটিউট, ঠিক আছে? তাহলে আইটি ইনস্টিটিউট তো এদেশে আরো আছে, আছে না? ক্রিয়েটিভ আইটি নামে নাই, অন্য নামে আছে, বাট আছে, আমাদের নিচে একটা আছে হরিজন, তাই না? বল এরকম আরো অনেক আছে, ঠিক আছে? তাহলে আপনি ক্রিয়েটিভ আইটি যখন আপনি জানেন যে আইটি ইনস্টিটিউট, এখানে আউটসোর্সিং হয় আপনার, তাই না, এটা সেটা হয়, ওয়েব গ্রাফিক্স অনেক কিছু শেখানো হয়, তখন এই কনসেপ্টটা নিয়ে যখন আপনি কাজ করতে যাচ্ছেন, আর একটা আইটি ইনস্টিটিউটের যে লোগো বানাবে সে এই কনসেপ্টটা নিয়ে কাজ করবে, তাই না? ওয়েব রিলেটেড কিছু একটা থাকবে, গ্রাফিক্স রিলেটেড, এই ধরনের মানে এই বিষয়গুলো আপনি যেই কনসেপ্ট নিয়ে কাজ করবেন আরেকটা ডিজাইনার কিন্তু সেই কনসেপ্ট নিয়ে কাজ করবে, ঠিক আছে? এবার কি আপনি যে কোম্পানির জন্য লোগো তৈরি করতে যাচ্ছেন তার কম্পিটিটর গুলো আপনি দেখলেন না বা জানলেন না বা রিসার্চ করলেন না, ঠিক আছে? তখন যে কি দাঁড়াবে, দেখা যাবে আপনি যে লোগোটা তৈরি করে দিয়েছেন সিমিলার তার কম্পিটিটরের লোগো আছে, কারণ যে কনসেপ্টে আপনি কাজ করেছেন সেই কনসেপ্টে সেও কাজ করেছে। তখন যখন আপনি মাল মানে কাজটা ডেলিভার করবেন তখন সে কি বলবে, এই কি করছে, এটা তো আমার ওর লোগো এরকম দেখলাম, সে তো তার কম্পিটিটরসদেরকে জানে বা চেনে। আপনি একটা বিজনেস করতে হলে আপনি যদি আপনার কম্পিটিটরস এর খবর না রাখেন আপনি ভালো বিজনেস করতে পারবেন না, জানেন তো? হ্যাঁ, একটা বিজনেস যে করে তার কম্পিটিটরস এর খবর সে খুব ভালোভাবে রাখে, ঠিক আছে? তাহলে কি আপনি ক্লায়েন্টকে বলতে পারেন যে হ্যাঁ আপনার কম্পিটিটরস কারা, তাদের নাম দেন বা ওয়েবসাইট দেন বা তাদের লোগো আমাকে দেখান। এটা ক্লায়েন্ট জিজ্ঞেস করলো কেন তোমাকে আমি কম্পিটিটরস এর লোগো দেখাবো বা কেন দিব, তখন আপনি তাকে বুঝিয়ে বলতে পারবেন, কি বলবেন? হ্যাঁ, এটা এর জন্য আমার দেখতে হবে যে মানে ওরকম যেন আর আপনার একটা না হয়ে যায় বা তার থেকে বেটার যেন আমি আপনাকে দিতে পারি, তার জন্য আমার দরকার আপনার কম্পিটিটরস কারা তাদের লোগোটা দেখা, ঠিক আছে? তাহলে এই ধরনের কথা ক্লায়েন্ট শেয়ার নাও করতে পারে, বাট আপনি এই ধরনের কোশ্চেন তাকে করতে পারবেন, লিগ্যাল আছে, তাই না? এগুলো জানতে হবে যে আসলে এগুলো জেনে নিয়ে তারপর যদি একটা লোগো তৈরি করেন আপনার দেন আপনার লোগোটা মানে হয়তো বা আপনি ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে পারবেন। হোয়াট ইজ দ্য আইডিয়া বিহাইন্ড দ্য বিজনেস নেম, ক্লায়েন্টকে আপনি এই কোশ্চেনটা করতে পারেন যে আপনার বিজনেস যে নেমটা আছে এটার পিছনে আপনার আইডিয়াটা কি ছিল। ক্লায়েন্ট আপনাকে বললো আমার আইডিয়া কি ছিল তোমাকে কেন বলবো, তখন কি উত্তর দিবেন? আপনি ক্লায়েন্টকে কোশ্চেন করছেন, ক্লায়েন্ট তো আপনাকে বলতেও পারে যে আমার বিজনেসের আইডিয়া তোমাকে কেন বলবো, বিজনেস নেমের পেছনে আমার কি আইডিয়া ছিল তোমাকে কেন বলবো, বলতেই পারে সবাই। তখন কি বলবেন? আমি তো বলে দিলাম যে এই কোশ্চেন ক্লায়েন্টকে আস্ক করা যায়, তাহলে তো সেও আপনাকে রেখে দিয়ে বলতে পারে আমার কম্পিউটারের ছবি তোমাকে কেন দিব, তাদের লোক কেন দেবো, আমার বিজনেসের আইডিয়া তোমাকে কেন বলবো, তখন কি বলবেন? তখন এই বলতে হবে হ্যাঁ কি আইডিয়া নিয়ে এই কোম্পানি নেমটা দিয়েছেন, সেই আইডিয়াটা যদি আমার সাথে শেয়ার করেন আপনার লোগোতে আমি সে ধরনের কিছু দিতে পারবো, সেই আইডিয়াটা জেনে যদি আমি কাজ করি আপনার কোম্পানি নেমের সাথে যে আপনার আইডিয়াটা ছিল সেই আইডিয়াটা আমার সাথে শেয়ার করলে আমিও সে ধরনের স্মেল, সে ধরনের ফ্লেভার, সে ধরনের শেপ আপনার ছবিতে নিয়ে আসতে পারবো, আদারওয়াইজ এটা পসিবল হবে না, ঠিক আছে? যেমন ক্রিয়েটিভ আইটি মানে কি সৃজনশীল বা একটা মানে স্বাধীন কিছু, একটা নতুন কিছু তৈরি করা। এই যে সে আপনাকে মানে যদি বলে দেয় যে হ্যাঁ এটা এর জন্য আমি এই আইডিয়া থেকে আমি এই নামটা দিয়েছি, ওই ধরনের একটা আইডিয়াটা শেয়ার করলে আপনি ওই আইডিয়াটা নিয়ে আপনি লোগোটা তৈরি করলে তার সাথে মিলবে, আদারওয়াইজ মানে এক হবে না, ঠিক আছে? হ্যাঁ, এবার আসি প্রাইস ইউর ওয়ার্ক অ্যাকর্ডিংলি। এবার হলো হাউ মাচ, কত দিবা, ঠিক আছে? অনেক কিছু হলো এটা সেটা করবো, এবার কত টাকা দিবে এটা মানে ক্লায়েন্টকে জিজ্ঞেস করে নিতে হবে। মার্কেট প্লেস গুলোতে প্রাইস দেয়াই থাকে, সেখানে কোনো দামাদামি চলে না, তাই না? যে উইন করলে তুমি এত টাকা পাবা। আদার্স আউটসোর্সিং প্লেস গুলোতে হয়তো প্রাইস বলাই থাকে যে হ্যাঁ এই কাজের জন্য $এত কে করবা করো, ঠিক আছে?
বা লোকালি যদি কোনো ক্লায়েন্টের সাথে কাজ করেন যে হ্যাঁ আমাকে লোগো তৈরি করে দিতে হবে, তাহলে টাকা পয়সার বিষয়টা আগে বের করে নিতে হবে, জেনে নিতে হবে, কারণ ফ্রি ফ্রি কাজ করবো না আমরা, তাই না? আমরা ডিজাইনার, আমাদের সময়ের কাজের সবকিছুরই মূল্য আছে। Well, তাহলে কি you have to take a number of focus into consideration when design logo brand identity, such as how many concept needs to present, how many revisions will be needed, how many search required, how big the business is. আচ্ছা স্যার, এখানে বলা হয়েছে লোগোর প্রাইসটা ডিপেন্ড করবে লোকালি মার্কেট প্লেসে বা অনলাইনে বলেন, যখন মানে ক্লায়েন্টের সাথে দর কষাকষি করে এটা ডিপেন্ড করা হয়, তখন আগে বিষয়গুলো দামটা ফিক্সড করার আগে এই বিষয়গুলো জেনে নিতে হবে যে হাউ মেনি কনসেপ্ট নিডস টু প্রেজেন্ট, কয়টা কনসেপ্ট তাকে করে দেব, ঠিক আছে? কারণ লোগো এমন একটা বিষয় যে আমরা ক্লায়েন্টকে তো একটাই নিবে লোগো, তাই না? আপনার কাছে একটা লোগো চেয়েছে, আপনি একটাই লোগো করে দিবেন, একটাই নিবে, বাট আপনি কিন্তু একটা করে দিবেন না, কয়টা করে দিবেন? ক্লায়েন্ট আপনার কাছে লোগো একটাই চেয়েছে, সে একটা লোগোর জন্য আপনাকে পে করবে, বাট আপনি একটা করবেন না, আপনি কয়টা করবেন? আপনি নিজে থেকে 4টা 5টা 6টা লোগো করে ফেলবেন, ঠিক আছে? এটা আপনাকে কেউ বলে দিবেন, আমি বলে দিব না, ক্লায়েন্ট বলে দিবেন আমাকে 4টা 5টা 6টা করে দাও। আপনি যখন তার ব্রিফ করে তার সব রিসার্চ করে যখন আপনি লোগোটা করতে গেছেন, আপনি নিজেই 4টা 5টা 6টা লোগো করে ফেলবেন। ইলাস্ট্রেটর অনেক জায়গা আছে, এখন আপনার এটা মনে হলো এটা করলেন, পরে আবার আরেকটা মনে হলো এটা করলেন, পরে আপনি নিজেই দেখবেন যে কোনটা ভালো লাগছে, ঠিক আছে? তাহলে আপনি যখনই ক্লায়েন্টের জন্য লোগো করবেন, কেউ আপনাকে বলবে না যে 2টা বা 3টা করে, আপনি নিজে থেকে 4টা 5টা 6টা লোগো তার জন্য আপনি করে ফেলবেন, ঠিক আছে? তাহলে তার থেকে আগে জেনে নিতে হবে যে কয়টা কাজ তোমার জন্য আমি করে দেবো, ঠিক আছে? কয়টা কনসেপ্ট তোমাকে আমি দেখাবো, ঠিক আছে? তারপর আসি যে হাউ মেনি রিভিশনস উইল বি নিডেড, কয়বার সে আপনাকে রিভিশনে নিবে, ঠিক আছে? এগুলি আগে বলে না নিলে আপনাকে রিভিশনে নিতেই থাকবে। আউটসোর্সিং মার্কেটপ্লেসের কথা বলছি, ঠিক আছে? বলবে যে না এটা এমন হয়েছে, আবার চেঞ্জ করো, এটা অমন করে দাও, আবার বললে আবার চেঞ্জ করো, অমন করে দাও, ঠিক আছে? তাহলে কনসেপ্ট ক্লায়েন্টের পছন্দ হয়ে গেলে কয়বার আপনাকে দিয়ে রিভিশন করাবে এই বিষয়টা জেনে নিতে হবে, আদারওয়াইজ করা দিয়ে থাকবে রিভিশন, ঠিক আছে? কিছু মার্কেট প্লেস আছে আমরা এইভাবে দেই, আমাদের সার্ভিস প্রোভাইড করি যে হ্যাঁ তোমার জন্য আমি আনলিমিটেড রিভিশন করবো, তুমি যতবার বলবো ততবার চেঞ্জ করে দেবো, ঠিক আছে? বা কেউ যখন একটু হাই প্রফেশন হয়ে যাবে তখন কেউ সার্ভিস দেয় এভাবে জানি 2বার বা 3বার রিভিশন করবে, এর বেশি না, ঠিক আছে? এবার আমার সার্ভিস পছন্দ হলে তুমি আমার সার্ভিস কেন, আমি তোমাকে লোগো তৈরি করে দিই, ঠিক আছে? তো এই ধরনের সার্ভিসে এগুলো করা যায়, এভাবে ক্লায়েন্টের সাথে বলে নিতে হয়। আর হচ্ছে মানে লোকালি মার্কেট প্লেসে যদি আপনি লোগোর কাজ করেন, তাহলে কি কোম্পানি বুঝে লোগো প্রাইসটা ডিমান্ড করতে হবে, ঠিক আছে? সাপোজ আপনি বাঙালি বা গ্রামীণফোন আবার লোগো চেঞ্জ করবে, ঠিক আছে? আপনাকে চেনে বা জানে যে আপনি ক্রিয়েটিভিটি থেকে শিখেছেন, খুব ভালো ডিজাইনার হয়ে গেছেন, মার্কেট প্লেসে অনেক কাজ আছে আপনার, ঠিক আছে? 99 অনেকগুলো কন্টেস্ট উইন করেছেন, এবার আপনাকে বললো আমাকে একটা গ্রামীণের আবার আরেকটা লোগো তৈরি করে দাও, কত চাবেন তার কাছে? কত টাকা চাবেন? হাউ মাস তো বলতে হবে যে কত দিবা। না সাপোজ আপনি খুব ভালো বড় ডিজাইনার হয়ে গেছেন, এবার কত টাকা চাবেন তার কাছে লোগোর জন্য? 2-4-5 হাজার? 10 লাখ অনেক টাকা। হ্যাঁ 10 লাখ 10 লাখ দিবেন না? বলতে বললেন তো। আচ্ছা যাই হোক, এবার একটা বড় একটা অ্যামাউন্ট চেতে হবে, ঠিক আছে? আপনি বলেন ভাই 5,000 বা 10,000 টাকা দিলেই হবে, দিলে আপনাকে কাজ ভাবে যে বলছি তুমি কোন ডিজাইনার, আর আপনাকে কাজ দিবে না। আচ্ছা সাপোজ আপনার এক ফ্রেন্ড সে একটা নতুন একটা বিজনেস দিতে যাচ্ছে, তাই না? একটা শোরুম করে একটা দোকান দিবে, এবার তারও একটা লোগোর দরকার, তার একটা বিজনেস কার্ড দরকার, ঠিক আছে? এবার সে আমাকে বললো ভাই বা দোস্ত আমাকে একটা কার্ড করে দে বা একটা লোগো তৈরি করে দে, তার কাছে কত যাবেন? হ্যাঁ কত? ফ্রি? বিনা পয়সা না? আচ্ছা বিনা পয়সা করলে তো কথাই নাই, তাহলে মানে তার কাছে যদি আবার সেই গ্রামীণ ফোনের মতন ডিমান্ড করেন যে ভাই 5 লাখ টাকা দিতে হবে, সে কি করবে? 5 লাখ টাকা দিয়ে পুরো বিজনেস সাজাতে পারবো, তাই না? দরকার নেই আমার লোগো। তবে নিতে হবে কিছু কমাই দিতে হ্যাঁ হবে। তাইলে কি যে মানে এটা ডিমান্ড করতে হয় লোগোর কাজটা এমন যে ছোট্ট একটা কাজ ভাই, করতে মানে 5 মিনিট লাগে না, 1 মিনিট লাগে, ঠিক আছে? তো এগুলো ছোট্ট একটা কাজ, এটার প্রাইস মানে ডিপেন্ড করে, মানে অনেক বড় একটা বিষয় ক্যারি করে এখানে, ঠিক আছে? তো গ্রামীণ ফোন এখানে কোম্পানি বুঝে, বড় কোম্পানি হলে তার কাছে বড় ডিমান্ড করতে হবে, ছোট কোম্পানি হলে ছোট প্রতিষ্ঠান হলে তার কাছে ছোট ডিমান্ড করতে হবে, ঠিক আছে? এগুলো বুঝে হাউ মাচ এটা ফিক্সড করে তারপর আপনি কাজে যাবেন। কারণ দেখা যাচ্ছে যখন আপনাকে সে বড় একটা অ্যামাউন্ট দিচ্ছে, 1 লাখ টাকা দিচ্ছে শুধু একটা লোগোর জন্য, ঠিক আছে? বা 50,000 টাকা দিচ্ছে বা 10,000, এটা আপনার আপনার ডিমান্ড বুঝে তার ইয়ে বুঝে, ঠিক আছে? আপনি যখন স্যাটিসফাইড যে না আমি তো ভালো 50,000 টাকা পেলাম এই লোগোটার জন্য বা দেবো বা পাবো, ঠিক আছে? তখন কি করবেন? আপনাকে ওইভাবেই কাজ করতে হবে, তাই না? ওই যে রিসার্চের বিষয়গুলো ওভাবেই করতে হবে, ইটসেলফ গিয়ে ভিজিট করে দেখে আসেন, এটা অ্যানালাইসিস করেন, সেটা অ্যানালাইসিস করেন, কম্পিটিটরস জানেন,
তাই না? তাদের ওগুলোর ছবি দেখেন, এটা করেন সেটা করেন, তখন ততটুকু ইফেক্ট দিয়ে আপনাকে কাজ করতে হবে। আর যখন দেখছেন না না একটা লোগো করে দিবে, আমাকে দিবে মাত্র 2000 টাকা বা 5000 টাকা, তখন এত কিছু করলে হবে? আমি যে কোম্পানি ভিজিট করব, আমি যে তার কম্পিটিটর জানবো, তার গোল জানবো, তার এটা জানবো সেটা জানবো, তখন এত কিছু করলে আপনার সময় নষ্ট। তাহলে এই প্রাইস বুঝে আপনাকে ডেডিকেশন দিতে হবে যে হ্যাঁ এতগুলো টাকা পেয়েছি, তাহলে ভালোভাবে কাজ করি, বা এই টাকা এইভাবে কাজ করি বুঝে। জি ভাইয়া। একবার ক্লায়েন্ট আমাকে 4 বার রিভিশন দিয়েছে, 4 বার? হ্যাঁ দিতেই পারে, কমই দিয়েছে। 4 স্টারও দিল, তারপরে উইল করেছে আরেকজন। আচ্ছা, পছন্দ হয়নি হয়তো বা। পছন্দ হয়েছে দেখেই তো সে রিভিশন করেছে। আচ্ছা হ্যাঁ, মানে ফাইনালি তার আপনাকে 4 বার দিয়েছে, আরো একজনকে সে 4 বার 5 বার দিয়েছে। সে এরকম সবার সাথেই করে। হ্যাঁ 99-এ। হ্যাঁ। হ্যাঁ, তা আপনাকে শুধু 4 বার না, সে এরকম ওই ফাইনাল রাউন্ডে যারা ছিল তাদেরকে দিয়ে এইভাবে খাটাইছে, ঠিক আছে? তারপরে ফাইনালি যেটা তার কাছে বেটার মনে হয়েছে সেটাকে সে উইথ করেছে, ঠিক আছে? ফাইনাল রাউন্ডে নেওয়ার পর সবাই মানে সবাইকেই সে ফিডব্যাক দেয় ফাইনাল রাউন্ডের আগের থেকেই, প্রথম থেকে না। হ্যাঁ, তো ফাইনাল রাউন্ডে নেওয়ার পরে এভাবে সবাইকেই ফিডব্যাক দেয় যে এটা করো সেটা করো, ঠিক আছে? দেখা যাচ্ছে তখন দেখবেন সবার কাজের ভিতরে পরিবর্তনটা আসছে। একটা ইনক্লুড করতে বলছে, আপনাকে মেসেজ যেই টেক্সটে ইনক্লুড হবে, আপনি আরেকজনের ডিজাইনে দেখবেন সেই টেক্সট ইনক্লুড হয়েছে, সে কিভাবে জানলো? তাকে বলেছে এটা করো, এটা অ্যাড করো, সেটা অ্যাড করো, তখন দেখবেন সবার আবার ওই আপডেটটা সবার। আরেকজন মানে 4 স্টার পেয়েছিল, তো তখন আমাকে সে বলে দিয়েছে যে ওই যে ওইটার মতো ফন্টটা ইউজ করবা। হ্যাঁ হ্যাঁ। Same font। তো আমি আর এই প্রায় ওই তো এটা হ্যাঁ এমনই যে ফাইনালি তার কাছে যেটা পছন্দ হয়, কারণ উইন তো একজনকেই করবে, দুজনকেও করা যাবে না, ঠিক আছে? লাটিমের মতো ঘুরেছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওয়েল এটা শেষ করলাম কি? হ্যাঁ, প্রাইস ফিক্স করে নিতে হবে। তারপর লার্ন ফ্রম আদার্স, অন্যদের দেখে শেখা, তাই না? যেটা একটু আগে বললাম যে মানে সবসময় বলি যে যে কোনো কাজ, শুধু লোগো না, যা কিছু করেন না কেন, লার্ন ফ্রম আদার্স, অন্যদেরটা দেখে শিখতে হবে, এর বিকল্প নাই, তাই না? আপনি এটা অ্যাজ এ বিগিনার তার জন্য না, আমরা নতুন, আমরা কাজ জানি না, তাই অন্যদেরটা দেখে শিখতে হবে এমনটা না। আপনি যত বড়ই ডিজাইনার হয়ে যান না কেন, আমরা এটাই দেখে আসছি যে কি, যে হ্যাঁ অন্যদেরটা দেখে তারপর মানে একটা আইডিয়া নিয়ে তারপর কাজ করতে হয়, ঠিক আছে? ফর এক্সাম্পল, এই দেখেন এই যে লোগোটা, দিস লোগো ওয়াজ ক্রিয়েটেড বাই ক্যারোলিন ডেভিডসন ইন 1971 সালে এই ব্যক্তি এটাকে এই লোগোটা তৈরি করেছে। ইটস এ গ্রেট এক্সাম্পল অফ স্ট্রং মেমোরেবল লোগো বিং ইফেক্টিভ উইদাউট কালার অ্যান্ড ইজিলি স্কেলেবল। মানে এটা মানে খুব সেরকম একটা লোগো যেটা মানে খুব সিম্পল, মেমোরেবল, সব মানে সবকিছু মেনটেন করে এটা, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, মেক ইউজ অফ দ্য রিসোর্সেস, ঠিক আছে? দেয়ার আর হান্ড্রেডস অফ রিসোর্স অ্যাভেলেবল বোথ অনলাইন অ্যান্ড অফলাইন that are dedicated purely to logo and brand design. Here some of the base, যে লোগো রিসোর্স করার জন্য, লোগো সার্চ করার জন্য, লোগো দেখার জন্য অনলাইনে এবং অফলাইনে অনেক মানে সাইট আছে। এখানে কিছু ভালো ভালো সাইটের নাম দেওয়া আছে, আপনি এখান থেকে দেখবেন যে এই সাইটগুলো গিয়ে দেখবেন যে কি হয়, এখানে লোগোর কিছু স্যাম্পল পাবেন, ঠিক আছে? আর যেটা মোস্ট অফ দা পপুলার সাইট কোনটা, যেগুলো সর্বদাই বলি যে গ্রাফিক ডিভার, ক্রিয়েটিভ ডিভাইজার, মানে মার্কেট প্লেসের লেটেস্ট কি ভার্সনগুলো আছে, আজকে কি চলছে, এখন কি আছে লেটেস্ট অবস্থা, এগুলো জানার জন্য এর বিকল্প কোনো জায়গা নাই, তাই না? ওয়েল, চুজ দ্য রাইট ফন্ট। এবার যদি টাইপোগ্রাফি লোগো তৈরি করতে যাই, তাহলে আমাকে রাইট ফন্ট চুজ করতে হবে, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। শুধু টেক্সট দিয়ে একটা লোগো লিখে দিবেন, মানে কাজ করে দিবেন, তার পছন্দ হয়ে যাবে, বাট রাইট ফন্ট আপনাকে চুজ করতে হবে। দেয়ার আর কি মিলিয়নস অফ ফন্ট ইউ ক্যান ফাইন্ড ইন অনলাইন, তাই না? নেট থেকে হাজার লাখ কোটি মানে আপনি ফন্ট আছে সেখানে, তাই না? তাহলে কোনটা ইউজ করবেন সেখান থেকে? আপনিও তো দেখা যাচ্ছে 1000-এর উপর ফন্ট কালেকশন করে ফেলেছেন, ডাউনলোড করে ফেলেছেন, তাই না? করা উচিত। তারপর এখান থেকে কোনটা ইউজ করব, রাইট ফন্ট, তার নামের সাথে, তার কাজের সাথে, তার ইসের সাথে কোন ফন্টটা যায় সেটা বুঝে ইউজ করতে হবে। এটা বোঝার জন্য কি করতে হবে, ওই দেখার বিকল্প নাই, তাই না? 99-এর বেস্ট, আপনি 99-এ একটা পর একটা কন্টেস্ট অ্যাটেন্ড করেন আর না করেন, অ্যাটলিস্ট প্রত্যেকটা কন্টেস্ট যে ভিজিট করেন, সার্চ করেন, অ্যানালাইসিস করেন যে এই না সে কি লোগো তৈরি করছে, 5 স্টার পেলো, তাই না? ওগুলোকে দেখলে বুঝলে আপনার একটা শিক্ষা হবে যে আসলে তাহলে লোগো কনসেপ্ট আপনি জেনারেট করতে পারবেন, ঠিক আছে? মানে ইংরেজিগুলো তো আমরা পাচ্ছি, বাংলার কি এই ধরনের প্রশ্ন আছে? বাংলার অনেক ফন্ট আছে, আপনার যে বিজয় দিয়ে লিখতে গেলে অনেক ধরনের ফন্ট আছে। একটা আছে, যেমন আমি প্রায় মানে রাস্তাঘাটে এখন ব্যানারগুলোতে বাংলা যে সমস্ত ব্যানারগুলো লিখতেছে, তোমার একটা এগুলো বিভিন্ন ফন্টও আছে, আবার ফন্টকে কাস্টমাইজও করে, ফন্টকে কাস্টমাইজ করে এগুলোকে মানে এডিটও করে, ঠিক আছে? যেমন ডায়মন্ডের একটা ফন্ট হলো, মানে বলছিলাম আপনাকে, দেখেছিলাম। কোন ডায়মন্ড? ডায়মন্ডের একটা অ্যাড আছে,
আচ্ছা, কোথায় দেখেছিলেন? ক্লাসে? ফেসবুকে দিছিলাম। মেসেজে দিয়েছিলেন? আপনি বলছেন ডায়মন্ডে যে কি দিয়েছিলেন? একটা বিজ্ঞাপন দিছিলাম আমি একটা। দেখেছিলাম, কোনো রিপ্লাই হ্যাঁ, করেছিলাম? আচ্ছা, দেখেছিলাম। মনে পড়তেছে না তো। বলছিলেন যে এটা হচ্ছে একটা ফন্ট, ঠিক আছে? তো আমি বলছিলাম যে এই ফন্টটা কি পাওয়া যাবে? আপনি বলছিলেন যে না, এটা কি আপনার জানা নাই আর কি। আচ্ছা, অনেক আগে কি? না, এই যে ঈদের। আচ্ছা, মানে একদম মানে মনেই করতে পারতেছি না। আচ্ছা, যা হোক। তো কি যে when it comes to logo, choose the right font can make or break the design. না, লোগোর ক্ষেত্রে একটা ফন্ট পারে আপনার লোগোটাকে ভালো করতে, মানে অ্যাকসেপ্টেবল করতে, বা আপনার মানে ই করতে, রিজেক্ট করার মতো করে দিতে, নষ্ট করে দিতে পারে। ওয়েল, তো যেটা মানে কিছু রিয়েল এস্টেট লোগো, সেটাই বললাম যে মানে দেখতে হবে, তাই না, যে রিয়েল এস্টেটের সাথে আসলে তাহলে কি ধরনের লোগো যাচ্ছে, তাই না? হয়তোবা এই লোগোটা যাবে না, এই লোগো মানে এই ফন্টটা যাবে না, এই ফন্টটা যাবে না, এই ফন্টটা যাবে না, এই ধরনের ফন্ট হয়তোবা রিয়েল এস্টেটের সাথে যায়। ঠিক আছে, তাহলে আপনি যে দেখেন যে রিয়েল এস্টেট রিলেটেড কি কি ফন্ট হয়েছে, গ্রাফিক রিভারে যেই দেখেন রিয়েল এস্টেট লিখে সার্চ করে যে যতগুলো লোগো আছে তারা কি ধরনের ফন্ট ইউজ করেছে, এই প্যাচানো হাতে লেখা না নরমাল না কি, আপনি দেখলেই বুঝতে পারবেন তাহলে এইগুলো যাচ্ছে। রিয়েল এস্টেটে একটা লোগো দেখলেন 40 বার সেল হয়েছে, তাহলে তার ফন্টটা দেখে ফেলেন যে এটা কি ফন্ট। ওখানে সে মার্কেট প্লেসে তার ফন্ট নেমই দেওয়া আছে, ফন্ট ডাউনলোড লিঙ্কটাই দেওয়া আছে, তাই না? বাস, আর কি, ওটাকেই আপনি ইউজ করতে পারেন। সেটা বলবে না যে এই ফন্ট আমি ইউজ করছি, তুমি কেন ইউজ করলাম, তাই না? এক ফন্ট আপনি ইউজ করতে পারেন, আমি ইউজ করতে পারি। ঠিক আছে, তাহলে এই বিষয়গুলো আপনি সাপোজ একটা পার্লার করছেন মেয়েদের, তাই না? আপনার গার্লফ্রেন্ড বা আপনার ফ্রেন্ড বা আপনার যে কেউ একটা মেয়েদের একটা পার্লার দিল, হ্যাঁ, সেক্ষেত্রে পার্লার একটা নাম আছে, পার্সোনা। ঠিক আছে, এবার আপনি পার্সোনাল লেখাটা নিয়ে লোগো করবেন, সে টাইপোগ্রাফি লোগো চাইছে, কোন ফন্টটা ইউজ করবেন এখান থেকে বলেন? কোনটা ইউজ করবেন এখান থেকে? 16, তারপর 24, 19। হ্যাঁ, তাহলে কি একটা মানে আইডিয়া পাওয়া যাচ্ছে, তাহলে কি মেয়েদের পার্লার কি ধরনের লেখা হলে মানে বিষয়টা সুন্দর দেখা যায়, ভালো দেখা যায়, আপনি একটা আইডিয়া করতে পারছেন। ঠিক আছে, আরো বেটার আইডিয়া কি, আপনি সেই পার্লার লিখে বা সেলুন লিখে গ্রাফিক রিভারে সার্চ করেন, দেখেন মেয়েদের পার্লার জন্য কি কি ফন্ট ইউজ হয়েছে। আরেকটা বিষয় আছে, যখন ফন্ট আমি চুজ করলাম, হ্যাঁ। এই ফন্টটা মনে করেন যে এটার লেখা স্টাইলটা কিরকম হলো, হাজার হাজার ফন্টের থেকে তখন কোন স্টাইলে সে লিখতেছে এটা আমি কিভাবে দেবো? কে লিখতেছে? মানে আমি একটা আচ্ছা। ফন্ট চুজ করবো, হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে যে আমার তো হয়তো আরো ভালো ফন্ট আছে, হ্যাঁ, মানে একটা কনসেপ্ট ডিসিশন নিতে হবে তো তখন, হ্যাঁ। যে এটার লেখাটা কিরকম আমার তো এটা আপনি কোনটা দিয়ে ফুটাতে পারেন, কোনটা দিয়ে এই বিষয়টাকে ফুটাতে আমি পারেন। যখন চুজ করবো তখন তো আমার মনে থাকবে না যে বিকো বা ফেব্রিকার স্টাইল এরকম আচ্ছা। বা প্যান্টাসের স্টাইল এরকম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো এই জিনিসটা তখন কিভাবে আনবো আর কি? আমি বুঝলাম না, কি মনে থাকবে না? ওই যে ফন্টটা, যে ফন্টের নাম কোন ফন্টটা চুজ করবেন, ওই নামটা পরে কিভাবে মনে রাখবেন? হ্যাঁ, মানে এই নামের স্টাইলটা কিরকম এটা তো আমার মনে থাকবে না। মানে ক্লায়েন্টের যেমন ফন্টের নাম তো থাকে, আমরা পিছিয়ে পাই না? হ্যাঁ, থাকে। তো থাকার পরে ওই যে ফন্ট এই হাজার হাজার ফন্ট, হ্যাঁ অনেক ফন্ট আছে। হুম। তো এখন ওই কোন ফন্টটা কি রকমের, কোন ফন্টটা দিয়ে কি এটা- ক্লায়েন্টকে লিখে দিয়েছেন, না কোন ফন্টটাতে কি স্টাইলে লেখা হচ্ছে, ও এটা তো মানে ওভাবে Software মনে রাখার বিষয় না। সফটওয়্যার আছে, এটা হচ্ছে মানে আপনি- স্ট্রাইকটা ওই যে জেপিজি দিয়ে দিলে পরে এটা রিকমেন্ডেড ফন্টটা ইয়ে করলে ওই স্ট্রাইকটা আসতেছে, স্টাইলটা আছে যেটা, হ্যাঁ আছে, Strike show আসছে। ফন্টে ক্যাপচার নিয়ে দিলে সেটা আসে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তো এগুলো মানে বুঝে যে আপনি যদি একটা রাইট ফন্ট স্টাইল চুজ করতে পারেন, শুধুমাত্র ফন্ট স্টাইল চুজ করার কারণেই আপনার বিষয়টা হয় সুন্দর হবে, আদারওয়াইজ মানে নষ্ট হবে, ক্লায়েন্টের পছন্দ হবে না। জি। যে আমরা পিসিতে যে ডিফল্ট ফন্ট গুলো আছে, হ্যাঁ। এটা কি দেখার কোনো উপায় আছে? যে আমরা না বোধহয়, আমার জানা নেই, না এটার কোনো উপায় নেই। না। একটা করতে পারেন, উইন্ডোজ যখন ইনস্টল দিচ্ছেন তখন ফন্ট নেমের পুরো বিষয়টা একটা স্ক্রিন ক্যাপচার দিয়ে রেখে দিতে পারেন, তাহলে আপনি দেখতে পারবেন যে এই ডিফল্ট ফন্ট, বা গুগলে সার্চ করে দেখেন, আমি দেখিনি যে ডিফল্ট ফন্টের লিস্ট পাওয়া যায় কিনা। ঠিক আছে, একটু সার্চ করে দেখতে পারেন, আমি দেখিনি করে, হয়তো আপনি পেতে পারেন যে উইন্ডোজ ডিফল্ট ফন্ট নেই, তাই না, হয়তো বা একটা লিস্ট পেতে পারেন। Avoid the copy or duplicate. Light bulbs for ideas, speech bulbs for discussion, globes for international, etc. কি হয় যে avoid the copy or paste, মানে কপি আর ডুপ্লিকেট কখনো করা যাবে না, কারো কাজ দেখে কপি করা যাবে না, এটা জানি যে করলেই মানে খবর আছে। ঠিক আছে, হ্যাঁ, মানে চুরি করলে যদি ধরা খান তাহলে জেল, আর না ধরা খেলে বেঁচে গেলেন।
ঠিক আছে, কারোর জন্য একটা কাজ করে দিলেন, কারোটা দেখেই করে দিলেন, যদি মানে সে দেখে বা কেউ জানে যে এটা কপি, তাহলে কিন্তু খবর আছে, আর না জানলে কিছুই না, পার পেয়ে গেলেন। ঠিক আছে, ওয়েল, তাহলে কি হয় যে লাইট বাল্বস ফর আইডিয়াস, যেমন মানে কেন আইডিয়া আসলো আমার মাথায়, তাই না, এটা কি ওই লাইট বাল্ব দিয়ে বোঝানো হয় না? দেখেননি এমন একটা লাইট বাল্ব জ্বললে বোঝা যায়, এটা দেখে কি বোঝা যায় এটা একটা আইডিয়া জেনারেট হচ্ছে, তাই না? তারপর কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবলস ফর ডিসকাশন, যে কথা বলছে সেই কথাগুলো কি বাবলের মাধ্যমে করা হয় না? হ্যাঁ, তারপর গ্লোবস ফর ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল কিছু বোঝাতেই কি গ্লোব, গ্লোবের একটা শেপ চলে আসে, দ্যাটস নট কপি। এগুলো যদি করেন তাহলে এগুলো কপি না, কারণ এগুলো এভাবে হয়ে আসতেছে, তাই না? আপনি আইডিয়া জেনারেট করছেন, এই ধরনের কিছু কাজে আপনি ওই শেপ ইউজ করতে পারেন, যে বাল্ব চলছে, এটা মানে কেউ বলবে না যে এটা তুমি কপি করেছো। বাবল কথা হচ্ছে, এটা বাবল আপনি ইউজ করতে পারেন, ওটা যদি আপনি চারকোনা বক্সের ভিতর নিয়ে যান তাহলে ওটা আবার ডিফারেন্ট হয়ে গেল, তাই না? তাহলে ওটা করতেই পারেন, এটা বাবলস কথা ওইভাবেই হয়। গ্লোব, এই গ্লোব যদি আপনি স্কোয়ার না করে ত্রিভুজের ভিতর দিয়ে বোঝাতে চান, ওই গ্লোবের আসবে, ইন্টারন্যাশনাল বিষয়টা গ্লোবের ভিতরে আসে, তাই না? ইন্টারন্যাশনাল নিয়ে কিছু তৈরি করতে গেলেন আপনি ত্রিভুজের ভিতর বা চারকোনা বক্সের ভিতর নিয়ে লোগো তৈরি করলেন, হবে? হবে না, কারণ গ্লোব বা ইন্টারন্যাশনাল বিষয়গুলো ওই গ্লোবের মাধ্যমেই ফুটিয়ে তুলতে হয়, তাহলে গ্লোব শেপের ভিতরে আপনাকে কিছু একটা করতে হবে। এগুলো কপি না, বাট মূল বিষয়গুলো কপি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। উইথ দ্য সেইড, প্লিজ ডোন্ট স্টেল, কপি অর বড় আদার ডিজাইন, কারো ডিজাইন কপি করা যাবে না, নকল করা যাবে না। Although this should have be said, it happens too often. A designer sees an idea that he likes, does a quick mirror, color swap or word change. একজন ডিজাইনার কি করতে পারে, sees an idea that he likes, সে কোন আইডিয়া তার পছন্দ হয় সেগুলো দেখবে। একজন ডিজাইনার বিভিন্ন কাজ দেখবে, does quick mirror, color swap, সে কালার সোয়াপ করবে সেখান থেকে। হ্যাঁ, আপনি যেই রিলেটেড লোগো তৈরি করবেন সেই রিলেটেড অনেক কাজ দেখেন, সেখান থেকে আইডিয়া নেন, সেখান থেকে কালার নেন, যে হ্যাঁ এই কালার নিয়ে আমি কাজ করতে পারবো। সে বলবে না যে এই কালার তো আমি ইউজ করছি, তুমি কেন ইউজ করলাম, এটা কেউ বলবে না। ঠিক আছে, অ্যান্ড কলস দেম ইন ডিফারেন্ট ওন, তারপর নেম চেঞ্জ করে আপনি নতুন নাম দিয়ে নতুন শেপ দিয়ে লোগো তৈরি করে ফেলেন। লিমিট দ্য কনসেপ্ট সেন্ট, গো ওয়াইল্ড এক্সপ্লোরিং আইডিয়াস বাট ডোন্ট প্রোভাইড ইউর ক্লায়েন্ট উইথ টু মেনি অপশনস। কি বলেছে? গো ওয়াইল্ড এক্সপ্লোরিং আইডিয়াস, যে খুব বেশি কিছু করেন, খুব বড় কিছু করেন, অনেক কিছু করেন, বাট ডোন্ট প্রোভাইড ইউর ক্লায়েন্ট টু মেনি অপশনস, খুব বেশি ক্লায়েন্টকে প্রোভাইড করেন না। সাপোজ ক্লায়েন্ট আপনাকে লোগো তৈরি করতে দিল, এই নাম নিয়ে আপনি কয়টা, 5টা 10টা লোগো তৈরি করে ফেললেন ক্লায়েন্টকে, এবার ক্লায়েন্টকে কয়টা দিবেন এখান থেকে? 2টা 3টা, কেন? আপনি 10টা করেছেন, 10টাই দেন, সে খুশি হবে। হ্যাঁ, তো নিজেই কনফিউশন। এবার কি হবে, সে নিজেই কনফিউশনে পড়ে যাবে, কারণ কি আপনার 10টা লোগো করেছেন, 10টাই সুন্দর হয়েছে, তাই না? 10টাই মানে খুব ভালো লাগছে দেখতে, ঠিক আছে? এবার সে নিবে কয়টা? সে চাইলেও কি 2টা নিতে পারবে? তার 2টা অনেক পছন্দ হয়েছে, তাই না? সে তাকে লোগো এমন একটা বিষয় যে তাকে একটাই নিতে হবে, 2টা না। বিজনেস কার্ডও যদি 2টা পছন্দ হয়, আপনি থেকে 2টাই কিনে নিবে। আচ্ছা, আমি তোমাকে 2টার দাম দিচ্ছি, আমাকে 2টার মেইন ফাইল দাও, এবার এটা ইউজ করি, পরে আবার আমি আবার ওইটা ইউজ করবো, বা এটা 500 চাবো, ওইটা 500, এটা 1000 চাবো, ওইটা 1000 চাবো, সেটা সে নিতে পারে, তাই না? বাট এই লোগো তো আর সে পছন্দ হলেও 2টা নিবে না, পছন্দ হলে তাকে একটাই নিতে হবে, ঠিক আছে? যেমন সাপোজ আমার মানে ঘড়ি খুব পছন্দ, ঠিক আছে? আমার এক ফ্রেন্ড বাইরে থেকে ঘড়ি আনলো, আমার ফ্রেন্ডের ফ্রেন্ড, আমার ফ্রেন্ড জানে যে আমি ঘড়ি খুব কিনি বা পরি, পছন্দ করি, সে আমাকে জানালো, বলি নিয়ে আয়, যে কটা নিয়ে আসছে নিয়ে আয় দেখি। সে আমার কাছে সব কটা নিয়ে আসলো, এবার আমার প্রায় অনেকগুলি পছন্দ হয়ে গেছে, তাই না? তাহলে আমি কি করলাম, 2টা নিয়ে নিলাম। ঘড়ি আমি এটা 2টা কিনে ফেলতে পারবো, বাট লোগো তো আর আমি এইভাবে 2টা পছন্দ হলেও নিতে পারবো না, তাই না? হ্যাঁ, তখন আমাকে একটাই কিনতে হবে। তখন যখন আমি তাকে টু মেনি অপশন দিচ্ছি, 4টা 5টা 10টা থেকে দিয়ে দিলাম, এবার সে কনফিউশন, এটা নিবো না ওইটা নিবে, এবার মানে তার মাথা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? এবার সে সিলেক্টই করতে পারবে না, তারপর আপনি বলবে এই ভালো না ওইটা না, মানে তার মানে একটা বিভ্রান্ত হয়ে যাবে। আপনি কি করবেন, তাকে এটা একটা দিলেন, এটা একটা দিলেন, এটা একটা দিলেন, এই 3টা থেকে তার একটা চুজ করা সহজ হবে, ঠিক আছে? ওই 10টা থেকে একটা সিলেক্ট করা যতটা মানে সহজ, তার থেকে 3টা থেকে একটা বেছে নেওয়া সহজ। এবার সে 3টা থেকে একটা দ্রুত বলতে পারবে যে আমার কাছে এই সেকেন্ড ওয়ানটা ভালো লাগছে, বা এটা এই থার্ড ওয়ানটা ভালো লাগছে, ঠিক আছে? এটাকে তুমি এবার নিয়ে কাজ করো, ঠিক আছে? তাহলে কি করতে হয়, 99 যে এত লোগো পড়ে সে দেখেই কখনো তখন আর কি মানে তাদের করতে সমস্যা হয়ে যায়। অনেক সমস্যা হয়ে যায়। If you provide 10 or 20 concepts to a client, তাহলে তার খবর হয়ে যাবে। So good rule of thumb is to only send 1 to 3, একটা থেকে 3টা তাকে দাও, তাই না? Concept that you personally could see working of the business. Well, deliver the correct files.
মেইন মানে কারেক্ট ফাইলটাকে দেয়া, কাজ হয়ে গেলে তাকে মেইন ফাইল যেটা দিলে, ডেলিভারিং দ্য কারেক্ট ফাইলস টু ইউর ক্লায়েন্ট ইন ইজ ওয়ান ওয়ে টু এনশিওর দ্যাট ইউর ক্লায়েন্ট নেভার কাম ব্যাক টু আস্কিং ফর রিভিশনস অর ডিফারেন্ট ভ্যারিয়েন্টস অফ এ লোগো। মেইন ফাইলটা তাকে দেওয়ার আগে যে কোনো ক্লায়েন্ট হোক, অনলাইন মার্কেট প্লেসে হোক, আপনার মানে লোকাল মার্কেট প্লেসে হোক, যখন তাকে মেইন ফাইল দিচ্ছেন, লোগো তৈরি হয়ে গেল, মেইন ফাইল চাচ্ছে যে হ্যাঁ এবার মেইন ফাইল দাও, তোমাকে উইন করবো বা তোমাকে আমি পেমেন্ট করবো। মেইন ফাইল দেওয়ার আগে এই বিষয়টা এনশিওর করে নেবেন যে মেইন ফাইল পাওয়ার পর সে আর আপনাকে রিভিশনে নিবে না। স্ট্রিক্টলি যে কোনো ক্লায়েন্টের সাথে কাজ করেন, সেটা অনলাইনে হোক লোকালি হোক, হ্যাঁ তুমি জাস্ট জেপিজি দেখে বলো আমাকে কি করতে হবে, আপনার কন্ডিশন অনুযায়ী, রিকমেন্ড অনুযায়ী 5 বার বললে 5 বার, 10 বার বললে 10 বার, আনলিমিটেড ডিভিশন নিয়ে আপনি তার কাজ ডেলিভার করে দেন, যে এটা সেটা চেঞ্জ। বাট মেইন ফাইল দেওয়ার পর কখনোই কোনো ক্লায়েন্টকে আর ডিভিশনে নিবেন না, ঠিক আছে? মেইন ফাইল পাওয়ার পর যদি বলে যে ভাই আবার একটু চেঞ্জ হবে, না করবো না, ঠিক আছে? কারণ আপনি যতবার বলেন আমি মেইন ফাইল দেওয়ার আগে, মেইন ফাইল দিয়ে দিলে আর কোনো রিভিশন না। ওয়েল, এটা আমরা জানলাম। তাহলে মেইন ফাইল কি কি দিতে পারে সে যা চাবে তাই দেন, এআই ছিল এজেন, জেপিজি, পিএনজি, টিফ, যে ফাইল সে চায়, ইপিএস এখানে নাই, ইপিএস ও যেতে পারে, যে ফাইল চাবে মেইন ফাইল হিসেবে তাকে দিতে পারেন, এটা তার কাজ, আপনার কাজ না। বাট মেইন ফাইল দেওয়ার আগে রিভিশনটা কমপ্লিট করে নেবেন। ওয়েল, এ ক্লোজিং ওয়ার্ড, রুলস আর মেড টু বি ব্রোকেন। নিয়ম ভাঙার জন্যই তৈরি হয়, ঠিক আছে? মানে এখানে আমরা 10টা টিপস বললাম, 10টা যে নিয়ম বললাম, এগুলো মেনে ডিজাইন করতে পারেন, এগুলো একটা না মেনেও আপনি লোগো ডিজাইন করতে পারবেন, ঠিক আছে? মানে যা বললাম সব বৃথা নাকি? হ্যাঁ, এগুলো আপনি রুলস গুলো মেনেও লোগো ডিজাইন করতে পারেন, এগুলো মানে কোনো পরোক্ষা না করেও আপনি লোগো ডিজাইন, কিসের কোম্পানি ব্রিফ করা, কোম্পানি যে দেখা, এটা জিজ্ঞাসা করা, সেটা জিজ্ঞাসা, কিছু লাগবে না। আর সে বললাম লোগো তৈরি করতে পারবেন। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে লোগো এমন একটা বিষয় যে এটা মানে অনেক কিছু মেনটেন করে করা যায়, আর অনেক কিছু না মেনটেন করে করা যায়। আমি সিম্পলি একটা দাগ দিয়ে দিলাম, এইটাই তার লোগো পছন্দ হয়ে গেল, এটাই সে নিয়ে নিল, ঠিক আছে? তাহলে এগুলো বিষয় অনেক কিছু মেনটেন করে বিষয়টা একটা ইফেক্টিভ বিষয় হয়, যে না এটার ভিতরে একটা মিনিং থাকে, ওই দাগের ভিতরে একটা মিনিং আছে, আবার না মেনেও আপনি করে দিতে পারবেন, ঠিক আছে? যদি তার পছন্দ হয়। The roast logo applied well is better than the base logo applied poorly. বিষয়টা কি? প্রেজেন্টেশন, যে দ্য রোস্ট লোগো অ্যাপ্লাইড ওয়েল, একটা খারাপ লোগো সুন্দর করে অ্যাপ্লাই করেছেন বা প্রেজেন্টেশন করেছেন, ইজ বেটার দ্যান দ্য বেস্ট লোগো অ্যাপ্লাইড পুরলি। আপনি লোগো তৈরি করেছেন ক্লায়েন্টের জন্য, এবার লোগোকে মক আপ করে দেননি, তাই না? বাট মক আপ করেছেন মানে আন্দাজে যা পাইছেন তাকেই মক আপ করে দিয়ে দিয়েছেন, ঠিক আছে? তাহলে কি ওটা মানে প্রেজেন্টেশনটা ভালো হলো না, একটা পচা লোগো, মানে লোগোটা পচা লোগো বলতে একটা লোগো সুন্দর হয়নি, বাট এটাকে খুব সুন্দর করে প্রেজেন্টেশন করতে পারছেন, ক্লায়েন্টের দেখে ভালো লাগবে। আবার অনেক সুন্দর করে একটা লোগো বানিয়েছেন, বাট প্রেজেন্টেশনটা করতে পারেননি ভালো করে, ক্লায়েন্টের পছন্দ হবে না, ঠিক আছে? লাস্টে এই কথাই বললাম যে একটা লোগো তৈরি করলে সুন্দর করে প্রেজেন্টেশন করে ক্লায়েন্টকে দেখাতে হবে, ঠিক আছে? তার লোগোর মকআপ অনেক পাওয়া যায়, বাট আপনাকে বুঝে মকআপে বসাতে হবে যে এই লোগোটা আসলে এই মকআপে ভালো লাগে কিনা, এই মকআপটা এই লোগোতে মানে এই লোগোটা মকআপে যায় কিনা, তাই না? বুঝে আপনাকে মকআপ করে দিতে হবে, ঠিক আছে? সাপোজ আপনি পিজার লোগো বানাইছেন, এবার পিজার মকআপ গুলো কি করবেন, কোথায় বসাবেন, আন্তাজে একটা লোগোতে মানে মকআপ করে বসাই দিলেন, হলো না? কি ভাবতে হবে আপনাকে যে এই পিজার লোগোটা কোথায় কোথায় ইউজ হয়। এটা একটা পিজা বক্সের মকআপ হতে পারে, পিজা বক্সের ভিতর আপনি পিজার লোগোটা দিয়ে দিলেন, তাই না? একটা পিজা মানে একটা হতে পারে, ব্যানারের ভিতর হতে পারে, যেখানে পিজার শোরুম আছে ওইটাতে একটা দিতে পারেন, তাই না? তারপরে মানে এটা যেটা একটা মানে শোরুম বা একটা বিলবোর্ডে বা একটা মানে যে ফুড দোকানে যে থাকে, গ্লাস থাকে, সেটার ভিতর বসাই দিতে পারেন, বুঝে যে আসলে এটা সেখানে দেখলে ক্লায়েন্টের ভালো লাগবে, এটা এখানেই যায়, এখানে বসে, ঠিক আছে? একটা বিজনেস কার্ডে একটা লোগো বসিয়ে দিতে পারেন, এটা বিজনেস কার্ডে ইউজ করবে, তাহলে মকআপটা সুন্দর করে বুঝিয়ে করতে পারলে ভালো। তো এই হচ্ছে কি মানে 99-এ যখন দেখবেন যে লোগোর ব্রিফ গুলো এভাবে থাকে, পরে বুঝে নিতে হবে, ঠিক আছে? এটা 99-এর একটা লোগো ব্রিফের স্ন্যাপশট, ঠিক আছে? তো এটা পরে মানে এটা প্রেফার্ড লোগো টাইপস, সে আপনাকে কিছু লোগো প্রেফার করে দিয়েছে যে এই ধরনের আমার ভালো লাগে, ঠিক আছে? সে কিছু আপনার লোগোটা এই ধরনের এই ধরনের করলে তার মানে তার ভালো লাগবে, ঠিক আছে? এর মানে কি, এখানে একটা শেপ থাকবে, এখানে লেখা, এখানে শেপ থাকবে, নিচে একটা রিফ্লেকশন, আপনাকে বল হ্যাঁ তুমি যদি এভাবে করো আমার ভালো লাগবে, আমার এই ধরনের সে প্রেফার করছে, ঠিক আছে? হ্যাঁ এটা এই ধরনের ভালো লাগে, এই ধরনের এই লোগোটা ভালো লাগে, এটা আপনাকে একটা বলে মানে একটা ছবি দেখে যে এই ধরনের বিষয় আমার ভালো লাগে, তাহলে কি আপনি তার ভালো লাগে না জেনে এবার আপনি কাজ করলেন,
ঠিক আছে, তারপরে কি এই লোগোগুলো এইভাবে মানে ক্লায়েন্টকে দেখাইতে হয়। হ্যাঁ ঠিক আছে, তার লোগো এইটা, এবার এই কালারের উপর লোগো গেলে কিভাবে লোগোটা হলে ভালো লাগবে, এই কালারের উপর যখন বসবে তখন এইভাবে ভালো লাগবে, এই কালারের উপর যখন বসবো তখন হয়তো ওইটাকে এখানে বসান ভালো লাগছে না, তাই না? তার লোগো ওইটা, এই কালারের উপরে লোগোটা বসান হয়তো বা এই সবুজ কালারটা এখানে ফুটবে না, তাহলে এটা আরেকটা ভ্যারিয়েশন দেওয়া হয়েছে যে এই ব্যাকগ্রাউন্ডের সাথে এই কালারটা যায়, এই ইয়াশ কালারের উপর হয়তো ওটা ভালো লাগছে না, ওটা ভাবতে এখানে এই কালারের উপর যদি আপনার কোনো কাজ করতে হয় এই কালার এই লোগোটা এটা ইউজ করবেন, ভালো লাগবে। ঠিক আছে, এভাবে কয়েকটা কালার ভ্যারিয়েশন করে দিতে হয় ক্লায়েন্টকে। টাইপোগ্রাফি লোগো, যেটা টাইপ নিয়ে তৈরি হয় সেটাই টাইপোগ্রাফি লোগো, মানে এই বিষয়গুলো আরো পড়লে আর একটু এলিভেট মানে বিষয়ের ডিটেলস বুঝতে পারবেন, বাসায় যে পড়ে নিয়েন। স্টেপস অফ টাইপোগ্রাফি লোগো, টাইপোগ্রাফি লোগো মানে করার স্টেপস গুলো হচ্ছে কি, ডিজাইন ইউর ওন লোগো উইথ এক্সিস্টিং টাইপফেস, শুধুমাত্র লেখা দিয়েই ডিজাইন হয়ে যায়। ঠিক আছে, শুধুমাত্র লেখা দিয়েই ডিজাইন হয়ে যায়। স্টেপস ফর, তারপর কি সিম্পল মডিফিকেশন অফ লোগো ডিজাইন, তাই না? একটা লেখা লিখেছেন, তারপর সেটাকে সিম্পল একটু মডিফিকেশন করে দিয়েছেন, এখন এই যে এটা লেখার পর নিচে দাগটা কি টাইপের সাথে আসছে? এটা হয়তো বা পেন টুল দিয়ে অন্য কোনো ভাবে করেছে। এই যে লেখার পিছনে ব্যাকগ্রাউন্ডটা কি টাইপের সাথে আসছে? না। তাহলে যে একটা লেখার পর আবার সেটাকে সিম্পল মডিফিকেশন করা, তাই না? এভাবে টাইপোগ্রাফি লোগোগুলো হয়ে থাকে। Font families and overlooked logo design. You have got a few fonts in mind when experimenting with them. Remember, the most fonts have variations with the different. তো ফন্ট ফ্যামিলি বুঝে আপনাকে লোগো ডিজাইন করতে হবে, যেটা একটু আগে বলে আসছি। তারপরে কি স্টেপস, হাউ টু ডিজাইন লোগো কাস্টম লেটার্স, মানে লেখার পর আবার সেটাকে কাস্টমাইজেশন করা। এই লেখাটা লিখেছে, লেখার পর কি করেছে, এটাকে কাস্টমাইজেশন করেছে। কিভাবে? এটাকে আউটলাইন করে ডি এর ওই দাগ ফেলে দিছে, ই এর ওই দাগ ফেলে দিছে, ওর মাঝখান থেকে কেটে দিয়েছে, তাই না? এম কে এভাবে ফাঁকা করে দিয়েছে। এটা কি একটা লিখলাম, বাট এটাকে আবার কি মডিফাই করে কিছু করে লোগো বানায় ফেললাম। ঠিক আছে, সিম্পল লিখেইছি, বাট এটাকে রাস্টারাইজ করে সব আলাদা আলাদা করে কেটে ছেটে মেটে এই করে এই লোগো তৈরি করে ফেললাম। এইভাবে টাইপোগ্রাফি লোগোগুলো হয়। ঠিক আছে, অ্যাডিং এমপ্লিসমেন্ট লোগো, কিছু অ্যাড করে দেয় একটা লেখার সাথে। ঠিক আছে, পিক্টোরিক্যাল অ্যাড-অনস উইথ লোগো, একটা লেখার সাথে মানে সাচিত্রিক কিছু অ্যাড করে দেয়া, তাই না? যে কি ডেবনের সাথে একটা মানে টুপি হ্যাট অ্যাড করে দিয়েছে, তাই না? তারপরে যেখানে কি একটা হোপ অ্যাড করে দিয়েছে, এগুলো পিক্টোরিক্যাল কিছু শেপ, আপনি ইমেজ আকারে কিছু শেপ এখানে লোগো লেখার সাথে অ্যাড করে দিলে এটা একটা সুন্দর লোগো হয়ে যায়। এক্সাম্পল অফ সাম টাইপোগ্রাফি লোগো, কিছু টাইপোগ্রাফি লোগোর এক্সাম্পল দেখেন। ঠিক আছে, যেগুলো পরে মরে কি করে কত সুন্দর করে লিখেছে, এটা ওটা করেছে, দেখেন একটা শু মানে মেয়েদের জুতার একটা শেপ এখানে নিয়ে আসছে। ঠিক আছে, এই ধরনের লোগো হয়। থ্যাংক ইউ। কি যেমন দেখেন আজকে যে কাজগুলো আপনাকে দিলাম, যেমন বোনস কিভাবে করেছে লোগোটা, বোনস মানে কি হাড়, তাই না? এটা কি হয়েছে, এখানে শুধু দুইটা টেক্সট এখানে আছে, একটা টেক্সট নিচে, তার উপরে আবার আরেকটা টেক্সট লিখেছে, লিখে কিছু অংশ কেটে দিয়েছে, মনে হচ্ছে যে ওখান থেকে হাড় বের হয়েছে। নিচের সাদা লেখাটা হচ্ছে একটা টেক্সট, একটা ফন্ট স্টাইল, তাই না? তার উপরে আরেকটা বোল্ড ফন্ট স্টাইল লিখেছে, এবার লিখে কি করেছে, ওয়ের অর্ধেকটা কেটে দিয়েছে, এর এখান থেকে কেটে দিয়েছে, মানে কি ওখান থেকে হাড় বের হয়েছে, এই কনসেপ্ট। ঠিক আছে, এই যে কাট লিখে কেটে দিয়েছে, তাই না? এটা কেউ এগিয়ে গেছেন বোধ হয়, এইভাবে দেখলাম। এই যে কাট, তাই না? কাট থেকে কাটা। ঠিক আছে, এই যে কাট কি কেচে এসে ওই অর্ধেক লেখা কেটে দিল, তাই না? স্টেপ। ঠিক আছে, ইটা কি, ইটাতে স্টেপ আছে, স্টেপ, ইটাকে ফেলে দিল, সে স্টেপ হয়ে গেল, তাই না? ওয়াটার ড্রপ, ওয়াটার ড্রপ, ডাব্লু থেকে ওয়াটার, ওই নিচে একটা ইয়ে দিয়েছে, মানে ড্রপ বের হয়ে আসতেছে। ঠিক আছে, ওয়াটার ড্রপ। ঠিক আছে, তো এগুলো মানে ওই আপনি যদি এটা করার আগে এরকম কিছু কাজ দেখে নিতেন তাহলে ভালো হইতো, তাই না? এটাই দেখে নিতে হয়। আরো কিছু স্যাম্পল দেখেন লোগোর। কি রে, কি 90% লোগোর নাম কি আছে এখানে?
লোগোর নাম 90%, কি আছে এখানে? 90 ও বোঝাচ্ছে, পার্সেন্ট ও বোঝাচ্ছে। এম অ্যামাজন আর্চার আর্টিস্ট ইউনাইট, কি আছে এখানে? এ আর্টিস্ট ইউ আর ইউনাইট। আবার এখানে আর্টিস্টের জন্য যে পেন্সিল সেই বিষয়টা এখানে আছে। বারকোড, বার মানে তার বিয়ারের একটাই, সেই বিয়ারও আছে এখানে, আবার কি বারকোডের যেই বারকোড যেই বিষয়টা সেটাও এখানে আছে, তাই না? মিস্টার কাটস বারবার শপ একটা, বিয়ার হ্যান্ডেড বিউটি স্যালুন, বার্ড লাভ, কি আছে এখানে? পাখিও আছে, লাভও আছে, তাই না? ব্ল্যাক ক্যাট, কি আছে এখানে? হ্যাঁ, বিড়ালের দুটো চোখ দেখা যাচ্ছে, বিড়ালের চোখ দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে কি ব্ল্যাক ক্যাট মানে ব্ল্যাক ক্যাট লিখলো, মানে কিভাবে লিখলো যে বিড়াল চলে আসে এটার ভিতরে, ঠিক আছে? কিছুই আছে কি আমার এর ছাড়া কিছু আছে? দেখেন ব্ল্যাক ক্যাট সে লিখেছে, জাস্ট কিভাবে লিখলো ব্ল্যাক ক্যাট চলে আসলো এখানে। তাহলে এই বুদ্ধিটা যদি থাকে আপনার বা আমার, তাহলে তো কিছু একটা করতে পারবো, তাই না? হ্যাঁ, ব্লেড, দেখেন বুলফিশ, কি আছে এখানে? হ্যাঁ, মাছও আছে, আবার সেই বুলফিশ, দুইটাই আছে, তাই না? হ্যাঁ, কালোটা বুল, কালো কালারের বুল লিখেছে, সাদাটা ফিশ, সাদা কালারের ফিশ দিয়ে দিচ্ছে, ঠিক আছে? ইটস এ কনসেপ্ট। দেখেন এই লোগোটা দেখে আমি একটা কনসেপ্ট বের করে একটা লোগো মানে গ্রাফিক রিভার অ্যাপ্রুভ করেছি, ঠিক আছে, অফিসের অ্যাকাউন্ট থেকে। এটা দেখে নাম দিয়েছিলাম বিডি ব্লাড, ঠিক আছে? এটা থেকে কনসেপ্টটা নিলাম। তাহলে কি আমি এখান থেকে কনসেপ্ট নিয়েছি, তাই না? অনেকটা কিছুটা সেম করেছি, বাট পুরোটা সেম না। তাহলে কি যে কপি কিছুটা করে আসলে কাজ করা যায়, তাই না? হ্যাঁ, তার জন্য এটা এখানে আছে। আচ্ছা, ঠিক আছে। ক্লক, কি আছে এখানে? কিছুই নেই, CLOCK, ক্লক। বাট ঘড়ি হয়ে গেল, ঘড়ির কাটা হয়ে গেল, তাই না? কোডফিশ, কোডিং করার জন্য যেই ইগুলো লাগে সেটা দিয়ে আবার ফিশ তৈরি করে ফেলেছে, তাই না? ম্যাজিক কফি, এই দেখেন এটা 99 এর একটা কন্টেস্ট উইনার, একটা ডক্টরের একটা লোগো সে চেয়েছে, টাইপোগ্রাফি লোগো চেয়েছে, কিছুই না এখানে, শুধু একটা ফন্ট ইউজ করেছে, ফন্টকে কাস্টমাইজও করেনি, $200 এটা উইন করেছে, ঠিক আছে? জাস্ট এটা একটা ফন্ট, এটা একটা ফন্ট, আর কিছু না, কিছুই না সেটা। হ্যাঁ কিছু কোনো ফন্ট, হ্যাঁ মাঝখানে এই দাগটা সে মানে করে দিয়েছে, ঠিক আছে? এটা একটা ফন্ট, এটা একটা ফন্ট, সে শুধু লিখেছে, তাই না? এটা $200 এই লোগোটা উইন করেছে। আর অন্যরা কত কি করেছে, বাট উইন করলো এটা। তাহলে কি আছে এখানে দেখেন যে কিছু না, সিম্পল ডাক্তারের নেম একটা ফন্ট দিয়ে লেখা, এটা একটা ফন্ট, নিচে একটা দাগ দিয়ে দিছে, তাহলে এই ধরনের হয় কাজ, ঠিক আছে? এই ধরনের কাজ উইন করে। 8, কি আছে এখানে? কি আছে এখানে বলেন তো? সব 8 লিখতে যেই ইটা লাগে ওইটাকে দিয়েই ইংলিশ 8 লিখেছে, তাই না? ফ্রিডম, কি আছে এখানে? এম থেকে পার্টটা জাস্ট উড়ে যাচ্ছে, পাখি হয়ে গেল আবার একটা, তাই না? ফ্রিডম। 291 গুডউইল, গ্র্যাভিটি, হ্যান্ডি ডগ, কি আছে এখানে? হরিজন, এই বুদ্ধিটা তাদের থাকলে তো তাদের লোগোটি এমন হতো, তাই না? হরর ফিল্মস, কিছুই নাই, ফিল্ম রিল তৈরি করেছে, ওখানে একটা হরর ভাব চলে আসছে। কিল্ড, মরে গেছে, আই গুলি খেয়ে পড়ে গেছে, তাই না? হ্যাঁ, কিচ্ছু না, মানে আইটাকে জাস্ট সে কাট করে দিল। ইন আইডিয়া,
দেখতে তো খুব ভালো লাগে লায়ন বার্ড পুরোটা পাখি হিসেবে দেখলে পাখি হিসেবে পাবেন, লায়ন হিসেবে দেখলে লায়ন হিসেবে পাবেন। মিস আমারা, তাই না, কিচ্ছু না, শুধু দুটো ফন্ট, ঠিক আছে। 99 থেকে এগুলো আমার কালেকশন করা ছবি, $200 এটা উইন করলো। মুখস্থ করে রাখিনি, যে ফন্ট নেমে দেখেন লেখা আছে উপরে, সরি ডকুমেন্ট নেমে লেখা আছে 99 $200, ঠিক আছে। এটা 99-এ আমি ছিলাম এই কন্টেস্টে, দেখেন কি করেছে, কিচ্ছু না, ওইটা একটা ফন্ট, এটা একটা ফন্ট, $200 এটা উইন করলো। তাহলে কি এই ধরনের কাজও উইন করে, তাই না? হ্যাঁ, মুন। এখান থেকে অনেক লোক আছে 99 থেকে কালেক্ট করা, আমার অনেক লোক আছে গুগল থেকে কালেক্ট করা, ঠিক আছে, জাস্ট মানে এক্সাম্পল। পিয়ানো ফরেস্ট, ফরেস্ট হিসাবেও দেখতে পারেন, পিয়ানো হিসাবেও দেখতে পারেন। স্মাইল, কি বুঝলেন? দেখেন মানে কি জু লোগো, হাতি আঁকছে, হাতির ভিতরে সব ঢুকাই দিছে, কি হাতির পা, মানে সবের ভিতরে আবার 3টা এনিমেল আছে এখানে, তাই না? মানে খুব মানে কড়া কনসেপ্ট এগুলো, ঠিক আছে, যেগুলো আসলে আমাদের দ্বারা হবে না, তাই না? এখানে কি আছে, জু, হ্যাঁ দেখেন কি অবস্থা, ঠিক আছে, বাঘ, ভাল্লুক, পাখি, মানে কি করছে রে না, সারাদিন কি নিয়ে ঠিক আছে। তাহলে মানে কি সম্ভব, মানে অনেক করতে হবে আমাদেরকে, ঠিক আছে। হবে স্যার, আমার হবে, অবশ্যই হবে, ওরা পারলে আমরা